শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। পুরো একটা সপ্তাহ পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভৌতিক গল্পের আসর ভূতবেলা নিয়ে। আর নতুন নতুন ঘটনা, নতুন নতুন মানুষ, নতুন নতুন এক্সপিরিয়েন্স, এই সব কিছু মিলে। আর যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, শীতকাল চলছে, আর শীতকালে কিন্তু এই ভৌতিক গল্পের আসর বা যে কোনো ধরনের গল্পের আসর কিন্তু দারুণভাবে জমে ওঠে। আমি যেমন সবসময় বলি যে শীত, বৃষ্টি, এই ধরনের মৌসুমগুলোতে ভৌতিক যে আসরগুলো অর্থাৎ ভূতবেলা দারুণভাবে কিন্তু জমে ওঠে। তো যাই হোক, সেই প্রত্যয় নিয়ে আমি আজকে নতুন একটি এপিসোড শুরু করছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, যেগুলো আপনার নিজের সাথে ঘটেছে অথবা আপনি শুনেছেন কারো থেকে, আপনার দাদা দাদি, বাবা মা, চাচা চাচি, নানা নানি হতে পারে, অনেকের সাথে ভৌতিক ঘটনা ঘটে, সেই সকল ঘটনাও কিন্তু আপনি আমাদের সাথে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। আর আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি আমাদের স্টুডিওতে সরাসরি আসতে না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আর আমাকে লিখে পাঠাতে হলে আপনাকে আমাদের মেইল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। যারা লাইভে দেখছেন, লাইভের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মেইলটি। তো আমার হাতে এরকমই কিছু মেইল আছে। আমি আসলে মেইল দিয়ে যেহেতু শুরু করি প্রতিটা এপিসোড, আজকেও সেই ইমেল দিয়েই শুরু করতে চাই। তবে আজকের মেইলগুলো খুব বেশি বড় নয়, ছোট ছোট মেইল। তো যাই হোক, খুব বেশি কথা বাড়াচ্ছি না। এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ শাহ পরান। আমার বাসা পূর্ব নয়নপুর, ঢোলভাঙার দক্ষিণ পাশে। আমি ৭ম শ্রেণীতে পড়ি, আমলাগাছি ভুবনমোহন উচ্চ বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে। এটি আমার বন্ধু হাসিব ও আদিলকে বলেছি। তারা আমাকে ঘটনাটি ভূতবেলায় পাঠাতে বলে। শুরু করছি। ডিসেম্বরের কনকনে শীত। আমার ফুফু ঢাকা থেকে বেড়াতে আসে আমাদের বাসায়। বলে রাখা ভালো রাতুল ভাই, আমার ফুফুর হাজবেন্ড ঢাকায় একটা কোম্পানিতে সরকারি কর্মকর্তা। ওনারা আসবে বলে আমাকে বাজার করতে পাঠানো হয়। বলে রাখা ভালো, আমার বাবা একজন চিকিৎসক। তিনি আমাকে মাছ, মাংস, দুধ, হলুদ ইত্যাদি বাজার দিয়ে বাসায় ফিরে যেতে বলেন। আমাদের বাসায় যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা দিয়ে বাসায় পৌঁছতে সময় লাগে 15 মিনিট, আর অন্যটি দিয়ে বাসায় পৌঁছতে সময় লাগে 45 মিনিট। আমি ভাবলাম এদিক দিয়ে যাই, সময়ও কম লাগবে, তাড়াতাড়ি পৌঁছাবো। কিন্তু এই ডিসিশনটাই ছিল আমার করা সবচেয়ে বড় ভুল। গ্রাম পেরিয়ে ফাঁকা জমি দেখা মেলে। তখন আমার শরীর দিয়ে বয়ে যায় একটা গরম বাতাস। অবাক হয়ে যায়। আমি বিষয়টি পাত্তা না দিয়ে আবারও যেতে শুরু করি। আমি যখন ব্রিজের ওপরে পৌঁছে দাঁড়িয়ে যাই, তখন আমার সামনে অন্ধকার। মনে হচ্ছে আবার যেন ফিরে যাই আমি। তখন নিজেকে একটু সামলে সামনের দিকে এগোতে থাকি ভয়ে ভয়ে। আমি যখন বাসচারের ভেতরে প্রবেশ করি, তখন আমি অনুভব করলাম আমি কবরস্থানের মধ্যে ঢুকে পড়েছি। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি নিজেকে একটু সামলে নিয়ে আবারও রাস্তায় ব্যাক করি। আবার যখন যেতে শুরু করি, বাসছাড় পেরিয়ে যাব, ঠিক সে সময় আমার গালে একটা সজোরে থাপ্পড় মেরে আমাকে মাটিতে ফেলে দেয় কেউ একজন। আমি অন্ধকারের মধ্যে লাইট মারতেই দেখি আমার আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই। ভয়ে ভয়ে দাঁড়িয়ে সাইকেলটা উঠিয়ে আমি যেতে শুরু করি। তখন সামনে গিয়ে দেখি আমার বাড়িতে একজন দাদি, আমার বাড়ির একজন দাদি। আমি একটু সাহস ফিরে পাই। আমি তাকে বলি, কি খবর দাদি? সে কিছুক্ষণ চুপ থেকে কিছুটা পুরুষ কণ্ঠে বলে উঠল, আমার এখন মাথা গরম আছে, চলে যায় এখান থেকে। আমি ভাবলাম হয়তো রেগে আছে কোনো বিষয় নিয়ে, তাই আমি সেবারের মতো বাড়িতে চলে আসি।
এবং বাড়িতে এসে দেখি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই দাদি যার সাথে আমার সেই জঙ্গল পেরিয়ে ওই নির্জন জায়গাটাতে দেখা হয়েছিল, তিনি আম্মুর সাথে কাজ করছে। সেই দাদিকে দেখে আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাই। সবাই আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমার সাথে এতক্ষণ ধরে ঘটে যাওয়া সব ঘটনা আমি সবাইকে খুলে বলি। আমার এই বিষয়টা তারা পাত্তা না দিলেও আমার আপন দাদি আমার আম্মুর সাথে কিছুক্ষণ ফিসফিস করে কথা বলল। আমার দাদি আমার গালের থাপ্পড়ের চিহ্নটা দেখেছিল। এরপর আমার শরীরে প্রচণ্ড জ্বর আসে। 15 দিন চিকিৎসা করার পরও আমার সেই জ্বর থামে না। পরে এক বড় হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ দিয়ে আমার জ্বর ভালো হয়ে যায় রাতুল ভাই। তিনি বলেন ওই দিন আমি ওই পথে যাবার সময় একটা কাঁচের বদলে আমি পা দিয়ে লাথি মেরেছিলাম। এই বিষয়টি সেই পরি অথবা জিনের মোটেই ভালো লাগেনি এবং ওই রাস্তা দিয়ে তারপর থেকে চলাফেরা একদম বন্ধ করে দিয়েছে। এরপর উনি ওনার নাম লিখেছেন শাহপরান, ওনার ঠিকানা লিখেছেন। ইয়েস লিসেনার, এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলো দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে এবং আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি। আপনার কাছে যদি থেকে থাকে এমন কোনো ভৌতিক ঘটনা যেটা আপনি চান আমি পড়ে শোনাই অথবা আপনি সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেই দুটি মাধ্যমে আপনাদেরকে বলে দেব। শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি আপনি আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে। অবশ্যই যারা আগামী সপ্তাহে আমাদের অনুষ্ঠানে আসতে চান তারা ফোন করবেন আমাদেরকে এই মুহূর্তে 01713484465। আর এছাড়া আমাদের যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আপনারা যারা লাইভে দেখছেন, লাইভের স্ক্রিনেই দেখা যাচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা সেখানে চাইলে আমাদেরকে মেইল পাঠাতে পারেন। অবশ্যই মেইল লেখার ক্ষেত্রে শুরুতে আপনার নাম, আপনার ঠিকানা লেখার পর আপনার ফোন নাম্বার লিখবেন এবং তারপর আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন। আমি দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে দেখছেন লাইভে এবং অসংখ্য লিসেনার আমাদেরকে অফলাইনেও শুনে থাকেন, যেটা আসলে অগণিত। যেমন ফেসবুক লাইভে আমাদের যারা দেখেন তাদেরকে আসলে আমরা কাউন্ট করতে পারি যে এতজন, কিন্তু যারা অফলাইনে শোনেন তাদের সংখ্যাটা বিশাল। আমরা যদি কত দিয়ে গুণ করব আসলে এটা বলা সম্ভব নয়। তো যাই হোক, আপনারা সকলেই আছেন, আপনাদের সকলকে নিয়েই আমরা রেডিও সারাবেলা এবং এই ভৌতিক গল্পের আসর আমরা সাজাই প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9:05। তো আজকেও যথাসময়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার সাথে আজকে স্টুডিওতে অতিথি আছেন, তার কাছে ভৌতিক ঘটনা শুনবো এবং আমার কাছে কিছু মেইল রয়েছে, সেই মেইলগুলো ফাঁকে ফাঁকে আপনাদেরকে পড়ে শোনাবো। দেখতে পাচ্ছি তানভীর প্রধান ভাই আমাদেরকে লিখেছেন, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। উনি আমাদেরকে সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত বাপ্পি লিখেছিলেন আমাদেরকে। মাসুদুর রহমান লিখেছেন, ভাই কেমন আছেন? বরাবরের মতো সাথে আছেন জান্নাত বাপ্পি লিখেছেন। নিলয় লিখেছিলেন আমাদেরকে, ভাইয়ের সাথে আছি, অনেক সুন্দর হচ্ছে অনুষ্ঠান। নিলয় অনেক অনেক ধন্যবাদ। আব্দুল্লাল মানিক ভাই লিখেছেন নেকটুমোরের বিল, মানিক মৎস্য খামার। আচ্ছা, উনি আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন এবং ঠিকানাটি আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না উনি কোথা থেকে আমাদেরকে শুনছেন। আচ্ছা, আজকে সবাই মিলে সরাসরি অনুষ্ঠান উপভোগ করছি। মিনহাজ প্রধান লিখেছেন, ভাইয়া যুক্ত হয়ে গেলাম গোপালপুর থেকে, সাথে আছি শেষ পর্যন্ত। সালিহা বিনতে স্বর্ণা লিখেছেন আমাদেরকে, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। এমডি রফিক ছিলেন আমাদের সাথে। আচ্ছা, একা শুনছেন স্বর্ণা, উনি অনেক ভয় পাচ্ছেন কিন্তু সাথে থাকবেন শেষ পর্যন্ত। নয়ন সরকার ভাই লিখেছেন, কেমন আছেন? অনেক ভালো আছি। সাদাফাল মুহতাসিম সামি লিখেছেন যে বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম, শুনছি পদুম শহর স্কুল বাজার থেকে। সাদাফ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য, সেই সাথে ভালোবাসা রইল। নয়ন সরকার ভাই লিখেছেন, মেইলটা চমৎকার ভয় ছিল। জাহিদ হাসান লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন মমিনুল ইসলাম, উনি বিরোহিমের চর থেকে। আচ্ছা, আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই। আমাদের আজকে একটি ঘটনা রয়েছে মেইল, যেটা আমাদেরকে ওপার বাংলা থেকে পাঠিয়েছেন, মানে ভারত থেকে। গত সপ্তাহে ওই একজন ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন, উনি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটিও কিন্তু আপনাদেরকে পড়ে শোনাবো কিছুক্ষণ পর থেকে। লিখেছিলেন আমাদেরকে বিরমহীনের চর থেকে মমিনুল ইসলাম মমিনুল। আচ্ছা, উনি বাসায় এসে উনি লেপের নিচ থেকে শুনছেন। রফিক ছিলেন, মেইলটা ভয়ঙ্কর। আলামিন ছিলেন আমাদের সাথে, ছিলেন এ আর আহসান। আতিক ভাই লিখেছেন উত্তর ধানগড়া থেকে। আমাদের সাথে আইরিন ছিলেন, আইরিন নাসরিন, জানতে চেয়েছেন কেমন আছে? অনেক ভালো আছে। মিস
তাহরিনা ছিলেন, উনি হাই লিখেছেন হ্যালো। মাহিম ইসলাম মাহিম হোসেন মুক্ত ছিলেন, আমাদের সাথে আন্নান ছিলেন। সাদিয়া লিখেছিলেন যে ভয়ের কিছু চাই। নাজিরুর মিডিয়া ছিলেন, উনি ভূতবেলা শোনার জন্য অপেক্ষা করছেন। লিখেছেন এস কে সাগর, অনুষ্ঠান ভালো হচ্ছে লিখেছেন নয়ন সরকার ভাই। রফিক উদ্দিন লস্কর ভাই, আচ্ছা উনি লিখেছেন ভাই কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া। প্রথম মেইলটা অনেক সুন্দর ছিল। আতিক ভাই লিখেছিলেন ছিলেন আমাদের সাথে মুজাহিদ ইসলাম, সে সাথে আরও অনেকেই দেখতে পাচ্ছি। এমডি মকফর ছিলেন, উনি সালাম জানিয়েছেন। তানভীর প্রধানের ইমেল আছে কিনা? তানভীর প্রধানের মেল থাকলে আমি শুরুতেই সেটা জানিয়ে দিতাম। জাহিদ হাসান লিখেছেন বোয়াল স্কুল বাজার থেকে। রাত্রি ইসলাম ছিলেন ভাইয়া আমি শাহজাদি শাপলা মিল থেকে শুনছি। আমাদের সাথে মোহাম্মদ শোয়েব বিন কাউসার ছিলেন খন্দকার মেহেদি হাসান মানু, লিখেছেন শুনছি ঢাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছি। ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। ইয়াসিন সর্দার, আমি খন্দকার মেহেদি হাসান মানু সম্পর্কে বলতে চাই, উনি কখনোই ভূতবেলা মিস করেন না, প্রতি এপিসোডে উনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকেন। যাই হোক, কবি রফিক উদ্দিন লস্কর ছিলেন, খুব ভালো লাগছে যারা যারা আমাদের সাথে ছিলেন। আচ্ছা, এমডি মকফর লিখেছেন শুনছি ভূতমারা বাজার থেকে। ভূতমারা বাজার এটা আসলে কোন জায়গায়? আপনি একটু যদি ডিটেল বলতেন, এবং আসলে আপনার জায়গার নামকরণটি কেন ভূতমারা হয়েছে আপনি যদি জেনে থাকেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। তো যাই হোক, এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের স্টুডিওতে অতিথি আছেন এবং অতিথির কাছে ঘটনা শোনার পর আমরা আবারও ইমেইলে যাব এবং তারপর আরও একজন ভাই আছেন আমাদের মাঝে, তার কাছে ঘটনা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আবাবিল ভাই, জি আমরা আপনার থেকে কোন ঘটনা শুনবো আজকে? মেবি এই ঘটনাটা আমার নানুর সাথে ঘটা। জি। আজ থেকে 51 বছর আগে হবে। আচ্ছা। আমার মা জন্মের আগে। হ্যাঁ, আমার নানু আমার মার সঙ্গে এটা শেয়ার করেছে। জি। প্লাস আমার মা আমার আম্মু আবার আমার সঙ্গে এই বিষয়টা শেয়ার করেছে। ওকে। হ্যাঁ, এটা আমি অনেক আমার মেধাতে রাখে দিছি, এটা কোনো এক সময় বলবো, প্রকাশ করব। আমি এটা স্টোরিতে লিখছি আমার একটা ইয়েতে, জি, বুকে আমি এটা লিখছি। আচ্ছা, যে এটা একটা ইয়ে করবো, রেডিওতে আসার একটা প্রোগ্রাম অনেক আগে থেকে একটা ইয়ে ছিল যে আসবো। যাই হোক, আজকে আমার আসার সুযোগ হয়েছে। জি। আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চাই, দর্শকের মধ্যে শেয়ার করতে চাই। জি। তাহলে গল্পটা শুরু করা অবশ্যই আমরা ঘটনা শুনবো। ঘটনাটা হলো আজ থেকে প্রায় 50+ হবে, 51 বছর আগে। আচ্ছা। আমার নানু যখন বিয়ে করে নেই, হ্যাঁ জি, নানু যখন বিয়ে করে নেই, আমাদের বাড়ি হলো গাছুর বাজার ফুলবাড়ি। ওখান থেকে আমার নানু, জি, আমার নানুর আবার বোনের বিয়ে হয়েছে ধাপেরহাট। আপনারা হয়তো চিনবেন ধাপেরহাট। হ্যাঁ, ধাপেরহাট ইউনিয়নের কাঁঠাল এলাকায় তিলকপুর একটা গ্রামে। তখন তো গ্রাম শূন্যই বলা যায়, ডিসেম্বর মাসের এরকম সময়। আচ্ছা। তখন তো এত ঘর বাড়ি, এত লোকালয় তখন ছিল না। আমার নানু তখন, আগে তো আমি এটা বলে নেই, এখন তো আধুনিক যুগ, আপনারা হাল যাই হোক যে লাঙ্গল ওটা আর কিন্তু দেখা যায় না। হ্যাঁ, ওইটা আর দেখা যায় না। আমার নানু আমার বোনের বাড়ি থেকে একটা হাল, মানে দিনের বেলায় গরু আনছে, দুইটা, মানে হালের গরু আর কি। আচ্ছা। দুইটা আনছে। এখন দিনে মানে জমি চাষ করে, আবার সন্ধ্যার সময় আমার নানু তার যে বোনের বাড়িতে ওটা গরু দুটাকে রেখে আসতে চাচ্ছে। দিনে রওনা হয়েছে, ওখানে গেছে। প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে 8-9 কিলোমিটার রাস্তা হবে। তখন তো যানবাহন ছিল না। তখন আমার নানু রওনা হয়েছে আপনার বিকাল 4টার সময়। ওখানে যে 25 মানে মাগরিবের আজানের পরে ওখানে যা মানে হয়েছে, যাই ওখানে খাওয়া দাওয়া করছে। বোনের বাড়ি থেকে তো আসতে গেলে লেট হয় না। এখন আসার পথে তখন ইশার নামাজ শেষ হয়েছে প্রায়। তখন কিন্তু লাইট ছিল না, ছিল না। কুয়াশার ভিতরে রাস্তা, কাঁচা রাস্তা। আচ্ছা। আমার নানু মানে বাড়ি থেকে বার হয়েছে। বার হওয়ার প্রায় 1 মিনিট পরে একটা শিমুল গাছ আছে। ওই শিমুল গাছে আমার নানু যে শিমুল গাছটা পার হয়েছে, তা আমার নানুর পিছে পিছে একটা লোক মানে যাচ্ছে। আমার নানুকে ডাকতেছে, কে ভাই অমুক।
যাক আঞ্চলিক ভাষায় বলি। আচ্ছা আচ্ছা, জি জি অবশ্যই। আমার নানুকে ডাকতেছে, কে ভাই অমুক, কে ভাই অমুকের বেটা, আপনার বাড়ি কোটে? হুম হুম হুম, আমার নানু বলতেছে, আমার বাড়ি তো গাছুর বাজার। কয় এখানে কোটে আসছিলেন? আমার বোনের বাড়ি, এই যে সামনে তো আমার বোনের বাড়ি। কয় ভাই এখন কোটে যাবেন? কয় এখন যাবো যে ঝাউলের বাজার, মাদারহাট, ওই দিক দিয়ে বাড়ি চলে যাব। জি জি, আমি তো একাই যেতে চাচ্ছি, কিন্তু লোক পাচ্ছি না বোধহয়, আমি যাচ্ছি না। এটাই যে ভূতরূপে যে মানুষটা এসে মানে নানুর সঙ্গে কথা বলতেছে, ও কিন্তু মানুষ না, আচ্ছা, ভূত। হ্যাঁ, জি এখন রাতের বেলা কিন্তু মানে ওর পা দেখা যাচ্ছে না, ওর কিন্তু পা দেখা যাচ্ছে না জি, রাতের বেলা। হুম হুম, আমার নানু আগে, ও লোকটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। জি, লোকটার গায়ে সাদা একটা পাঞ্জাবি ছিল, হুম হুম হুম, মুন্সি টাইপের লোক ছিল, আচ্ছা, পাগড়ি ছিল। হুম হুম, তো এখন দুইজন লোক তো যাওয়ার পথে তো কথাবার্তা হবে, হুম হুম, অনেক সুখ দুঃখের গল্প হলো, এই আচ্ছা। গল্প হচ্ছে, তোমার বেটা বেটি কয়জন? হুম হুম, তখন আমার নানু জিজ্ঞেস করলো, আমার তো বিয়ে হয় না এখনো, বিয়ে করে নেই, করবো। তা ভূতকে আবার জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? জি, তোমার বাড়ি কে ভাই? কে ভাই ভদ্রলোক, তোমার বাড়ি কোটে? হুম হুম, তো ভাই মোর বাড়ি তো এটি, জি। না মাদারহাট যাম ভাই, না বাজার টাজার করে আনেন। দেখো আজকে তো মাদারহাট হাটের দিন। আচ্ছা, রাইট, তখন এলাকা লোক শূন্য ছিল, হুম হুম, কারেন্ট বৈদ্যুতিক ইয়ে ছিল না। আচ্ছা, তখন খড়ের ঘর ছিল, খড়ের ঘর। হুম হুম, এটা তো যুদ্ধের অনেক আগে না, জি। সে সময় তো একটু মানে গ্রাম পল্লী জন একটু তো এই হবে না। হুম হুম, তা এখন যাচ্ছে অনেক দূর, মানে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা, মানে হাটে যাওয়া লাগবে। যাচ্ছে, গল্প গুজব মনে করছে। জি, আমার নানু কিন্তু আগে, ও কিন্তু কখনোই আগে যাচ্ছে না। আমার নানু কখনোই আগে যাচ্ছে, মানে ও ভুট্টা কখনোই আগে যাচ্ছে না, আমার নানুর পিছিয়ে 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 যাচ্ছে। কারণ যদি সামনে যায় তাহলে আমার নানু জানতে পারবে এটা মানুষ না। জি, হ্যাঁ, তো ওর গালাটাই এমন ছিল, মানে ওই ভূতরূপ মানুষের গালাটা এমন ছিল, ভাঙ্গা গালা। হুম, কে হে অমুকের বেটা, আচ্ছা, মানে আমার নানু কিন্তু একটু ভয় পাচ্ছে। তো আমার নানুটা অত মানে অত টেক্কার অত করে নাই, জি। খেয়াল করে নাই। মানুষের কথা ভোকাল একটু হতে পারে। রাইট, কে হে, তাহলে তো বোনের বাড়িতে আসছিলেন ভালোই, তা কি কি দিয়ে খাওয়া দাওয়া করলেন ভাই? আচ্ছা, তা আমার নানু সেদিন আমার নানু শুটকি ভর্তা দিয়ে ভাত খাইছিল আমার এই যে এর বাড়িতে। আচ্ছা, আচ্ছা, আমার তার জি। বোনের বাড়িতে শুটকি ভর্তা দিয়ে ভাত খাইছিল। ওকে, এই শুটকি ভর্তার কথা যে শুনছে, ও মেয়ের বেটা, ওই জন্য তোমার গাঁও থেকে শুটকি গন্ধ আসতেছে, তাই নাকি? পানি টানি খাচ্ছেন নাকি? তার নানু কাছে, পানি তো খাসি, পানি খাচ্ছি না, গুয়ে খাসি ভাই, আর পান টান খাসি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে তোমার বাড়িটা কোটায়? কয় গাছুর বাজার। কয় গাছুর বাজার না? কয় গাছুর বাজার আমি অনেক গেছি। তখন আমার নানু তখন আবার করলো, কয় কে ভাই গাছুর বাজার তুমি কোটে গেছেন? তখন লোকটা ভূতরূপে মানুষটা একটু মানে বলতে দীক্ষা জানাচ্ছে, কারণ আমি তো ওখানে গেছি, কিন্তু কারবার দিকে গেছি ওটা বলতে পারছি না। আচ্ছা, ভূতটা বলতেছে, আমি এটা বলতে আপনার- পারছি না। আপনার নানা কি বুঝতে পেরেছিলেন যে এটা মানে ভূত বা মানুষ নয়, এটা কি বুঝতে পেরেছিলেন? তখনও কিছুটা বুঝছে, আবার কিছুটা বোঝে নাই। আচ্ছা আচ্ছা, জি, আমরা শুনবো, জি, তারপর, তারপরে যাচ্ছে পাথার পারছে, পাথার জমি এরকম সময় কিন্তু জমি কাটে না, একটু জি, কাদা থাকে, কিছু কচুরিপানা থাকে। আমার নানাও যাচ্ছে, ও যাচ্ছে। আপনি যদি কচুরিপানা দিয়ে হেঁটে যান, তা কচুরিপানাতে পুটুস করে ফুটবে না। হুম হুম, তা আমার নানু যাচ্ছে, আমার নানুর পায়ের শব্দ হচ্ছে, ওর পায়ের শব্দ হচ্ছে না। তখন আমার নানু তখনই বুঝতে পারলো এটা মানুষ না। আমার পিছে এটা একটা কিছু একটা করছে, আমি আজকে শুটকি ভর্তাতে ভাত খাওয়াচ্ছি, হুম, এই জন্য হয়তো বা আমার পিছে আমাকে আজকে ধাওয়া করছে। তখন আমার নানু কিন্তু সকলে একটু মানে হাত তখন ঠিক ছিল। তখন আমার নানু বলতেছে, না এর কাছে আমার কখনো পরাজিত হওয়া যাবে না। এ কি বলে আমি শুনি, কিন্তু ওই যেখানে নিয়ে যেতে যায় আমি ওখানে যাব না। আচ্ছা, আমি ওই পথ অতিক্রম করে প্রয়োজন হলে অন্য পথে চলে যাবো, বাঁকা পথে চলে যাবো। হুম হুম, তখন আমার নানা যাচ্ছে, ও যাচ্ছে, শিমুল গাছ পার হচ্ছে। তো মাঝে মধ্যে আবার ও এবার বলে, কই মেয়ের বাটা, কই রাস্তাটা না বেঁকা, তাহলে ওই পাশ দিয়ে যায়, তাহলে মাদারহাট যাতে মানে সহজ হবে। মানে ওইটা বলার কারণ কি জানেন? হুম হুম, ওইটা বলার কারণ হচ্ছে শিমুল গাছ, যেখানে শিমুল গাছ থাকে ওই পাশ দিয়ে যাইতে চাই। কারণ
ওখানে নিয়ে যা আমার নানার কিছু একটা ক্ষতি করবে, ঘাড় মটকাবে। হুম হুম, তখন আমার নানু বলে না না, আমি আমি যে পাশ দিয়ে আসছি ওই পাশ দিয়ে যাব, কারণ এটা রাতের বেলা। মনে চাইলে তুমি আমার সঙ্গে আসো, না হলে নাই। আমার নানু ভূত মানে ভূতের সঙ্গে তর্কাতর্কির ভাবে একটা হচ্ছে, হ্যাঁ। তা ভূত আবার বলতেছে, তুই কি মোচ্চা বেশি জানিস? হ্যাঁ, মই এই এলাকার মানুষ। তখন আমার নানা বললো, যাই হোক ভাই, তুমি তো এই এলাকার মানুষ, মই না জঙ্গলের মধ্যে না যাব, মোখানে ভয় লাগে, ভূতের ভয় লাগে। তখন ওই একটা কথা মনে বলছে, আমার নানু তখন বুঝতে পারছে ওই আমার ক্ষতি করার জন্য আমার পিছে পিছে আসছে। জি। তখন ওই একটু মনে হালকা মনে কি বোঝে, কয়ে কাকে বলিস ভূত? ভূত তো আমি। হুম হুম হুম, কাকে বলিস ভূত? ভূত তো আমি। আচ্ছা আচ্ছা, তখন আমার নানার একটু মানে মানে কই যায়, সামনে যাইতে পারতেছে না, যাইতে পারতেছে না, মানে দুম না গেছে আছে কি, মানে কি বললো, হাত পা কাঁপা শুরু করে দিছে। তারপরে আরও যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমার নানা তো মানে পুরো শরীরের ঘাম পরে, শীতের সময় না, আমার নানুর পুরো শরীর ভিজে শেষ হয়ে গেছে। মানে ভয়, এতটা যে ভয় আমার নানু সেদিন খাইছে। আবার হলো সেদিন যখন যাচ্ছে, আচ্ছা, যখন যাচ্ছে আবার সামনে হাটে যাচ্ছে, ওই ভূতও আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। আমার নানু একটু কম কথা বলছে, আমার নানু তখন একটু কম কথা বলছে, ওই বকর বকর করে যাচ্ছে। আচ্ছা, তখন আমার নানু তো বুঝতে পারছে এর সাথে বেশি কথা বলা যাবে না, কারণ আমার ক্ষতি করে ছাড়বে। হুম, ওর সাথে ওই কথা বলুক, আমি একটু কম কথা বলি। রাইট, তারপরে এখনো মাদারহাট যাওয়ার 1 কিলোমিটার রাস্তা বাকি আছে, 1 কিলোমিটার। মানে কথা বলতে বলতে ভয়ের মধ্য দিয়ে অলরেডি প্রায় 3 কিলোমিটার রাস্তা পার করছে। আচ্ছা, 3 কিলোমিটার রাস্তা পার করছে। ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার নাম হলো ভাঙ্গা ব্রিজ, লালমাটির ঘাট। আপনারা হয়তো চিনবেন লালমাটির ঘাট। ওই ব্রিজটা 4টা ইউনিয়নের মাথা, 6 নং ধাপেরহাট, 7 নং ইদুলপুর, 8 নং ভাতগ্রাম, আর আমাদের 11 নং খদ্দকমরপুর, ওই 3টা ইউনিয়নের মাথা ওইটা। ওই 1.5 কিলোমিটার ভিতরে শুধু ওই ব্রিজটা ছাড়া আশপাশে কোনো লোকজন তো নাই, বাড়ি মানে ঘর বাড়ি নাই, অনেক দূরে। ওই পাশে বাড়ি মানে পলি আমাদের ওই ব্রিজটার এই পাশে পলি এলাকা, আর ব্রিজটার ওই পাশে মানে লাল মাটি, মানে কাঁঠাল এলাকা বলা হয় আর কি যাকে, লাল মাটি। আমাদের এখানে সাদা মাটি। মূলত ওই ব্রিজটা থাকে। আচ্ছা, জায়গাটার নাম কি বলেন? লাল মাটির ঘাট। লালমাটির ঘাট, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন। ওখানে আবার একটা জনপ্রিয় মেলা হয়। ওইখানে আমার কি আজকে বলবো, ওখানে আমার নিজের একটা দাদুর ভাই ওই ব্রিজে মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই ভৌতিকের ইয়ের কারণে তাই মারা গেছে। যাই হোক, হুম হুম, পরের গল্প ওটা আমি মানে জি, বলতেছি। অবশ্যই। ওই ব্রিজটাই এমন একটা ভয়ঙ্কর ব্রিজ। ওই ব্রিজটার তখন ব্রিজ ছিল না, হুম হুম, একটা ইয়ে ছিল, জমি ছিল, জমির ভিতরে পানি ছিল, মানে পানি 1 বুক পানি পার হওয়া লাগে। জি, তা আমার নানু তো পার হয়েছে, ও পার হয়েছে। তখন আমার নানু দেখছে কিরে আমার গা ভিজলো না, আমার গা ভিজছে, আমার গা ভিজে শেষ, পানিতে গা ভিজলো। হুম হুম, অথচ আমার সঙ্গে যে লোকটা হলো তার গা কেন বুঝলো না? হুম হুম, তখন আমার নানু মানে সহ্য করতে পারতেছে না, আর ইয়ে করতে পারতেছে না, আর নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছে না। আচ্ছা, মানে কি হচ্ছে, আমি কখন মাদারহাট বাড়াবো, কখন আমি মাদারহাট যাবো। হুম হুম, ওখান থেকে মাদারহাট যাইতে 1 কিলোমিটার, জি, 1 কিলোমিটার, মানে ওখান থেকে মাদারহাটের আলো দেখা যাচ্ছে। আগে তো কারেন্ট ছিল না, আগে যে ভুটা জলে মানুষ ভুটার আলোতে তখন মানুষ এই যে বিক্রি করতো, হাট বাজার ইয়েতে বিক্রি করতো। তখন আপনি কিন্তু দেখবেন কারেন্টের চাইয়ে ভুটার আলোয় অনেক দূর থেকে দেখা যায়, লাল আলো অনেক দূর থেকে দেখা যায়। হুম হুম, আমার নানু তখন ওখানে যায়, মানে দিক ভোলা লাগছে, দিক আচ্ছা আচ্ছা, কোনটা পূব, কোনটা পশ্চিম, কোনটা দক্ষিণ, কোনটা উত্তর। হুম হুম, মানে ওই জায়গাটা মানে কমন সেন্সটা হারিয়ে গেছে, তো কোন দিকে যাব? আমাকে ঘাটা ভুলে লাগাইছে। আচ্ছা, এখন এই দিকে যাব কি ওই দিকে যাব, ঘাটা আমার ভুলে লাগাইছে। হুম হুম, এখন আমার নানু এখন চিন্তা করতেছে
আশপাশে তো কোনো বাজার নাই, তো একটা কয়েকটা আলো দেখা যাচ্ছে, লাল আলো, মেবি আলো 30-40টা হবে আলো দেখা যাচ্ছে। তাহলে ওইটাই তাহলে মাদারহাট বাজার হবে। আমার নানু একটু গমে হাঁটতেছে, মানে জোরে জোরে হাঁটতেছে, ভুট্টাও আমার নানুর পিছে পিছে যাচ্ছে। তো মাদারহাট যাওয়ার মনে হয় আর 2 মিনিটের মধ্যে মাদারহাট বার হবে, মানে পাওয়া যাবে। আচ্ছা এরকম সময় আমার নানুকে বলতেছে, এদিক দিয়ে একটা রাস্তা আছে, চলো মেয়ের বাটা ভাই, চলো ওদিক দিয়ে যাই। হুম হুম তাই আমার নানুকে ওখানে অনেক জোর জোর জবরদস্তি করা হয়েছে, অনেক জোর জবরদস্তি করা হয়েছে। আমার নানু মানে ওটা শুনলো না। জি তোর তো এটাই লাস্ট চান্স, আমাকে নিয়ে যাইতে তুই চাবি, কিন্তু আমি তো তোর কাছে কোনোদিন হার মানবো না, হুম হুম তোর কাছে কোনোদিন আমি হার মানবো না। আমার নানুর শরীর ভিজে শেষ। হুম হুম ওই ভুট্টাও বুঝতে পারছে, আমাকে এই বুঝতে পারছে আমি মানুষ না। আচ্ছা ওই ভুট্টা শিমুলের গাছ আছে, বিরাট বড় বড় একটা মানে শিমুল গাছ একটা আছে। আচ্ছা আমার নানু ওর রাস্তাটা অতিক্রম করে যাচ্ছে, কিন্তু হুম হুম হুম, ওর রাস্তাটা অন্যদিকে, আমার নানুর রাস্তাটা নানু যাচ্ছে। আচ্ছা তা আমার নানু ওদিকে যাচ্ছে, ওই ওদিকে আর যাবে না, হুম হুম ওই ওদিকে যাবে না। আমার নানুকে ডাকতেছে, মেয়ের বেটা আসো, এদিক যাই এদিক যাই। ওকে কয় না 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 না, ওই সামনে মোর বাজার বাড়াচ্ছে, আমি সামনে মাদারহাট বাড়াচ্ছে, আমি মাদারহাটত যাবো। আচ্ছা মাদারহাট মাদারহাট নামে একটা এলাকা। ওকে হুম তা ওইটা ওই ভুট্টা আবার ওখানে দাঁড়ালো, কিছুক্ষণ দাঁড়ালো, 1 মিনিটের মতো ওখানে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে আবার আমার নানুকে ডাকতেছে, এই মেয়ের বাটা শোনো 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 শোনো, আমার কথা তুমি শুনছেন না, এই পথে যাবো, হাঁটো। আমি তো বাজারে যাবো, বাজার যা চাটা খামোয়ালা, হুম হুম বাজার যা চাটা খামোয়ালা, চাটা খেলে মোয়ালা, কি চিন্তা করেন। তা আমার নানু বলতেছে, তুমি বাবু তুমি যাই কও, তুমি মানুষ নন, তুমি ভূত। মানে আমার নানু মনে মনে ওটা করছে, হ্যাঁ হ্যাঁ তোর সাথে মুই আনলাম, এই যে 5-6 কিলোমিটার তোর সাথে মুই আনু, মোর জীবনটা যে বাঁচিছ, এটাই মোর ভাগ্য ভালো। আচ্ছা তখন ওই ভুট্টা যখন বুঝতে পারলো আমার নানু তার কথা শুনছে না, হুম হুম বাজারের দিকে অনেক প্রায় 150 কদম মানে পথ গেছে, হুম হুম, ভুট্টা ওখানে দাঁড়িয়ে আছে এখনো। তখন দেখে আমার নানু বাজারের দিকে, একটু বাজার তো কাছে, তখন মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে, বাজারের গ্যাঞ্জামটা শোনা যাচ্ছে। জি তখন ওই ভুট্টা ওখান থেকে নাই হয়ে গেল। আমার নানু আবার পিছনের দিকে গর্দনাটা এরকম করে দেখলো, দেখে কি লোকটা নাই, আমাকে আর ডাকে না। হ্যাঁ হ্যাঁ আবার ওই বটের কাছে উঠছে, ওই লোকটা আবার বটের কাছে, বট গাছে মানে উঠতে পারছে। ওই লোকটা বট গাছের উপরে উঠছে, মানে ওকে দেখা যাচ্ছে না, ওর শুধু কণ্ঠটা শোনা যাচ্ছে। জি ওখানে ওই ভুট্টা ওখানে একটা যে আওয়াজ দিল ভৌতিক, তুই আজকের মতো বেঁচে গেলি রে, তুই আজকের মতো বেঁচে গেলি, হুম হুম হুম, তোকে আমি প্ল্যান করছিলাম, তোর ওই লাল মাটির ঘাট ব্রিজ থাকে, তোকে আমি ঢাকা দিয়ে ফেলে দেবো, কিন্তু তুই ওখানে ফেলে দিতে দিলি না রে। তারপরে তোকে আমি আমার আস্থানে আসতে চাইছিলাম, তুই আমাকে আনতে দিলি না রে, তোকে আনতে দিলি না, তুই আজকের মতো বেঁচে গেলি। আমার নানু আবার এই কথাটা শুনে মানে দৌড় দিচ্ছে, বাজারের দিকে দৌড় দিয়ে যা আমার নানু অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অনেকেই বলতেছে এ লোকটা কিছু থেকে ভয় খাচ্ছে এরকম একটা বিষয়। আমার নানুর মাথায় অনেক পানি ঢালছে, ইয়েটে করছে, তেঁতুলের আচার খাওয়াচ্ছে, অনেক ইয়েটে করছে। আমার নানু সেদিনও জ্ঞান ফিরেনি, আমার নানু 3 দিন পরে জ্ঞান ফিরে পাইছে। আচ্ছা আচ্ছা এটাই ছিল আমার আজকের মানে প্রথম পর্বের গল্প। জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবাবিল ভাই। আবাবিল ভাইয়ের কাছ থেকে আমরা প্রথম ঘটনাটি শুনলাম। তো যাই হোক, অসাধারণ ছিল ঘটনাটি। আমি আসলে আপনার ঘটনা শুনছিলাম, সেই সাথে অনেকেই দেখেন যে যখন আমি ঘটনা শুনি, মাঝে মধ্যে ক্যামেরাতে আমাকেও দেখা যায় যে আমি কি যেন তাকাই, যে নিচের দিকে তাকিয়ে থাকি। আসলে আপনারা কি জানেন আমি কি করি? আমার কাছে, আমি যখন বাসায় গিয়ে আমার প্রোগ্রামটা দেখি, তখন মনে হয় যে আমি নিচে তাকাচ্ছি, ক্যামেরাতে তো দেখতে কেমন যেন লাগছে। কিন্তু আসলে আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ি, মানে রিয়েল টাইম আপনাদের এক্সপিরিয়েন্স বলতে আপনাদের অনুভূতিগুলো পড়ার চেষ্টা করি, যে এই মুহূর্তে ভাইয়া যখন ঘটনাগুলো শোনাচ্ছেন, মানে যে ভাইয়া এখন আমাদের অনুষ্ঠানে এসে ঘটনা শেয়ার করেন,
মানে তারা যখন ঘটনা শেয়ার করছেন সেই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কি? আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই আপনাদের মতামতগুলো দেখি এবং পড়ি। তো যাই হোক, আমি আবাবিল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে প্রথম যে মেইলটা আমাদেরকে পাঠিয়েছিলেন এক ভাই, উনি ওনার ঘটনাটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং আবাবিল ভাই যে প্রথম ঘটনাটি শেয়ার করলেন, ওনার ঘটনাটিও কিন্তু মানে বলতে গেলে রোমহর্ষক। ওনার নানার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা এবং উনি যে লোকেশনগুলোর কথা বললেন, দেখলাম কিছুক্ষণ আগে একটা ভাই কমেন্ট করে জানিয়েছেন যে একটা ব্রিজের কথা বলেছেন যে লালমাটির ঘাট। লালমাটির ঘাট, সেই ব্রিজ সম্পর্কে উনি লিখেছেন। আমি কমেন্টের মধ্যে পেলে আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে কি লিখেছিলেন। তো যাই হোক, দেখতে পাচ্ছি জাহিদ হাসান লিখেছেন। আর আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি যদি চান আগামী এপিসোডে আপনি আমাদের সাথে আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফোন করতে পারেন একটা নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, আমি আসলে আজকে যেটা ডিসাইড করেছিলাম যে ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো, সেটা হচ্ছে না। আসলে একটা প্রবলেম বের হয়েছে। আমি তানভীর প্রধান ভাইয়ের একটা ঘটনা পেয়েছি, যেটি উনি আমাদেরকে গত সপ্তাহের আগের সপ্তাহে পাঠিয়েছিলেন। আমি সেই ঘটনাটি পড়ে শোনাবো আপনাদেরকে। সেই ঘটনাটি বিশাল বড় এবং সেটি অনেক ভয়ের ঘটনা। আপনারা সকলে অপেক্ষায় থাকুন। দেখতে পাচ্ছি মিজান লিখেছেন রাতুল ভাই, আমি ওয়াজেদ সুন্দরঝান মোড় থেকে। রেজওয়ান লিখেছেন জুমার বাড়ি থেকে, ছিলেন আমাদের সাথে জান্নাতুল ইভা। ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছে। মুজাহিদ ইসলাম লিখেছেন শুনছি সুন্দরঝান মোড় থেকে। ওনারা দুই ভাই। আউসাফ সাইহান আন্নান ছিলেন আমাদের সাথে। গল্পগুলো খুব ভালো লাগছে। বোনারপাড়া ভূতমারা বাজার ভাইয়া। আচ্ছা, বোনারপাড়ায় রয়েছে সেই বাজারটি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। রাত্রি ইসলাম লিখেছেন ভাইয়া আপনার কণ্ঠটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি সিদ্দিক আকন্দ ছিলেন। আচ্ছা, রফিক উদ্দিন ছিলেন আমাদের সাথে। এমডি মেহেদি হাসান লিখেছেন কেমন আছেন, শুনছি থানাপাড়া থেকে। মেহেদি হাসান লিখেছেন ভাইয়া গল্পটা অনেক ভয়ের ছিল, রুমের লাইট অফ করে শুনছি। আমাদের সাথে ছিলেন রাতুল ভাইয়া। আমি নিয়মিত শুনি বাট কমেন্ট করতে পারি না, আজকে কমেন্ট করলাম। আমি শুনছিলাম মিয়াপাড়া থেকে। কিউট পাগলি ছিলেন। আপনার নামটি অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে আসলে আপনি কে ছিলেন, আসলে আপনাদের নামটি জানাতে হবে। স্বর্ণাজাহান লিখেছিলেন হাই হ্যালো, লিখেছিলেন স্বর্ণাজাহান গাইবান্ধা থেকে শুনছেন। অনেক অনেক ধন্যবাদ। মেহেদি হাসান লিখেছেন তোমার কণ্ঠে মেইলগুলো শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ। হাসানুর আহমেদ নিলয়ের কাছে ঘটনা শুনতে চাই। হাসানুর আহমেদ নিলয়ের থেকে ঘটনা শুনবো আমরা আজকে। দেখতে পাচ্ছি একজন ফোন করেছেন। যারা আমাদের স্টুডিওতে আসতেছেন তারা চাইলে ফোন করতে পারেন ইনস্ট্যান্টলি, এই মুহূর্তে আমাদের সাথে কথাও বলতে পারেন। লিখেছিলেন মাদারহাট আশেপাশে আমার বাড়ি, ইয়াসিন সর্দার লিখেছেন ঘটনাটা অসাধারণ ছিল। লিখেছিলেন নয়ন সরকার ভাই। জান্নাত ইভা লিখেছেন ভাই নতুন বছর আসছে, নতুন ও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা চাই। অবশ্যই নতুন বছর আসছে, ভালো ভালো ঘটনা হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হবে, নতুন নতুন মানুষ থাকবে সেখানে। আচ্ছা, মেহেদি হাসান লিখেছেন ভাইয়া অতিথির ঘটনাটা শুনে অনেক ভয় লাগছে। মেহেদি হাসান লিখেছেন থানাপাড়া থেকে। জাহিদ হাসান, আপনার কাছে কি আর কোনো মেইল নেই? আপনি যখন মেইল পড়েন তখন বেশি ভয় লাগে। আচ্ছা, আমার কাছে মেইল আসলে কিভাবে থাকবে? আমি কি মেইল জেনারেট করি? অবশ্যই আপনাদের পাঠাতে হবে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। আপনার যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাকে লিখে পাঠান, সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো আসলেই। আচ্ছা, লিখেছেন আমাদেরকে আজমিন আখতার। উনি সালাম জানিয়েছেন শুরুতে। ওয়ালাইকুম সালাম, আমি আপনার পুরনো শ্রোতা, আজকে প্রথম কমেন্ট করলাম, শুনছি গাইবান্ধা প্রফেসর কলোনি থেকে। অনেক অনেক শুভকামনা। আমাদের সাথে ছিলেন কবির হাসান, ছিলেন রাত্রি ইসলাম। ভাইয়া গল্পগুলো অনেক ভয়ের লাগছে। ইয়াসিন সর্দার লিখেছিলেন আমাদেরকে। জরিদুল ইসলাম লিখেছেন ভাইয়া ভালো লাগছে, দুজন মিলে শুনছি। খন্দকার মেহেদি হাসান মানু ছিলেন আমাদের সাথে। ইয়াসিন সর্দার লিখেছেন লালমাটির ঘাট ব্রিজ অনেক ভয়ানক ভাই। আজমিন আক্তার লিখেছেন ভাইয়া অনেক সুন্দর হচ্ছে, এটা আমার ফেভারিট একটা প্রোগ্রাম। অনেক অনেক ধন্যবাদ। রাতুল ভাইয়া, আমি সাগর চুনিয়াকান্দি থেকে। ভূতবেলা আমার খুব পছন্দের। জরিদুল ইসলাম লিখেছেন। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন ভাই কেমন আছেন, ইতালির কনকনে শীতের শুভেচ্ছা। আসলে কি ইতালি না, আমি আসলে এই মুহূর্তে বলবো যে বাংলাদেশের কনকনে শীতের শুভেচ্ছা রইল আপনার প্রতি। ইতালি থেকে আমাদেরকে শুনছিলেন জাহিদুল ইসলাম বরকত ভাই ফেসবুকের লাইভে। লিখেছিলেন আমাদেরকে আলমগীর, উনি মুন্সিগঞ্জ থেকে দেখছেন। অনেক অনেক শুভকামনা ভাইয়া, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। মুন্সিগঞ্জে যদি ভৌতিক ঘটনা জানা থাকে আপনারা আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। ইলিয়াস শেখ লিখেছিলেন আমাদেরকে ওকে। জান্নাতুল ইভা ভাইয়া, এখন পর্যন্ত আমার দুটি শো ভালো লাগে, একটি আপনার আর একটি আর যে রাসেলের। আসলে আমার নামটি আগে না, রাসেল ভাইয়ের নামটা আগে বলতে হবে। যাই হোক, লিখেছেন গল্পগুলো সুন্দর ছিল। নিপা ছিলেন, উনি গোয়ালবাড়ি থেকে শুনছেন। মিজান লিখেছিলেন আমাদের সাথে ছিলেন কামরুন। আচ্ছা, আমি আসলে স্পেলিংটা মানে ধরতে পারছি না আসলে আপনার নামটা কিভাবে উচ্চারণ হবে। আজমিন আক্তার ছিলেন। আচ্ছা, আমি আমার আম্মুর
অনেকগুলো ঘটনা আছে, ইমেল পাঠাতে পারি না। ইমেল পাঠানো খুবই ইজি। আপনার ঘটনাটি লেখার ক্ষেত্রে আপনি শুরুতে আপনার ফোনের, যেহেতু স্মার্টফোন ইউজ করেন, সেক্ষেত্রে জিমেল নামে একটা অ্যাপ রয়েছে, আপনি দেখবেন সেই জিমেল অ্যাপে কম্পোজ নামে একটা অপশন রয়েছে, হাতের ডান পাশে একেবারে নিচে একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। তারপর ওপরে 2 থাকবে, সেই 2তে লিখবেন bhoot.sharabela@gmail.com। যেহেতু ফেসবুক লাইভে দেখছেন, আমাদের মেইল অ্যাড্রেসটি অবশ্যই আপনার দৃষ্টিগোচর হয়েছে। আমাদের মেইল অ্যাড্রেসের স্পেলিংটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। এই 2তে এই মেইল অ্যাড্রেসটি বসাতে হবে। তারপর আপনি সাবজেক্ট লিখতে পারেন ভূতবেলার গল্প, বা যে কোনো একটা সাবজেক্ট লিখবেন। তারপর নিচে একটা কম্পোজ নামে অপশন রয়েছে, সেখানে আপনার ঘটনাটি, শুরুতে আপনার নাম, ঠিকানা, আপনার ফোন নম্বর সহ ঘটনাটি লিখে আমাদেরকে সেন্ড করে দেবেন। খুব সিম্পল। আর এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়তে চাই না। যারা যারা আপনাদের সাথে যুক্ত ছিলেন এবং দেখছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি চলে যেতে চাই, আমার পাশে আরেকজন ভাই বসে আছেন। উনি আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের ভূতবেলা শুনতেন। আজকে প্রথম আমরা ওনাকে স্টুডিওতে আনতে পেরেছি। উনি মেঘটুমুরের বিল মানিক মৎস্য খামার থেকে আমাদেরকে কমেন্ট করতেন। এই কমেন্টটা হয়তো আপনারা অনেকবার শুনেছেন। সেই ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কথা বলতে হবে মাইক্রোফোনে। কেমন আছেন? রাতুল ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ। রেডিও সারাবেলা এসে কেমন লাগছে? এর আগে এসকে সিনে অনেকবার আসছি, জি। কিন্তু হচ্ছে অনুষ্ঠানে কখনো আসা হয় অনুষ্ঠানে কখনো আসা হয়নি। বিকাশ কোম্পানিতে ছিলাম তো আমি। জি জি জি। সেই কারণে আচ্ছা। 2018 থেকে 21 পর্যন্ত আসছিলাম অনেকবার, প্রতি জি, মাসে জি। একবার করে আসছিলাম। প্রতি মাসে একবার করে এসেছিলেন। আচ্ছা আচ্ছা। তো মানিক ভাই অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ভৌতিক গল্পের আসর, তো আমরা আসলে কথা না বাড়িয়ে ভৌতিক জি। গল্প শুনি। আপনার সাথে ঘটনা নাকি? না 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 না, আমি আমার বাসা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নে। আচ্ছা। আমি হচ্ছে মেঘডুমরের বিলে আমার মৎস্য খামার আছে, জি। ওখানে আমার এক চাচা আছে। হ্যাঁ হ্যাঁ। আমি সবসময় ওখানেই থাকি আর কি। জি। তা আমার আবার একটা বিষয় কি, যে ভৌতিক ঘটনাগুলো মানে শুনতে ভালো লাগে আর কি আমার। জি। তা চাচাকে অনেকদিন থেকে বলি যে চাচা আপনার কাছে কি কোনো ভয়ানক ঘটনা আছে কি না। আমি তো সবসময় রেডিও সারাবেলায় কমেন্ট করি, জি। আর হচ্ছে রেডিও সারাবেলাগুলো শুনি আর কি। তারপরে আমার এক মজনু চাচা আছে, তা ওনার আবার খুবই সাহস, ছোটবেলা থেকেই মাছ মারে আর কি। আর হচ্ছে উনি মাছ মারিয়া জীবিকা নির্বাহ করে। তা ওনার সাথে আবার হচ্ছে হলো বুদা নামে একজন কবিরাজ আছে। জি। তা ওই কবিরাজ ওনাকে বলছিল যে মজনু ভাই, আপনার তো অনেক সাহস, তা আমি একদিন আপনাকে নিয়ে শ্মশান ঘাটিতে যাব, সেখানে হচ্ছে শালুক কাপড় আছে একটা বাঁশে বাঁধা, আমার আসলে কবিরাজির জন্য ওই শালুক কাপড়টা লাগবে। এটা আসলে আমি কাটতে পারবো না, এটা আসলে আমার সঙ্গে যে থাকবে তাকে দিয়েই কাটতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে মজনু চাচাকে নিয়ে ওই কবিরাজ ফকিরহাটে একটা শ্মশান ঘাটি আছে। আচ্ছা। তা ওনাকে ওখানে নিয়ে গেছে। রাত হবে, যেহেতু শোনা গল্প আমার, চাচা জি। যেভাবে বলছে আর কি, জি জি। আমি সেভাবে বলতেছি। আনুমানিক 12টার পরে গেছে আর কি। ওকে। তারপরে মজনু চাচাকে নিয়ে গেল কবিরাজ। হ্যাঁ। নিয়ে গিয়ে এখন হচ্ছে ওনাকে মজনু চাচাকে বলছে যে আপনি ভয় করবেন না, আমি আপনার সঙ্গে আছি, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা। কিন্তু আপনাকে শর্ত হচ্ছে যে এই চিকন বাঁশে উঠে আপনাকে হচ্ছে ওই শালুক কাপড়ের যেভাবে কাটতে বলবো সেভাবেই কাটতে হবে। তারপরে মজনু চাচাকে অনেক মন্ত্র, অনেক ফু দিয়ে, তারপরে হচ্ছে হলো তেল ওনার শরীরে ছিটা দিছে। তা দিয়ে মজনু চাচাকে বলছে যে আপনি শুরুতেই আল্লাহর নাম নিয়ে আপনি হলো উঠবেন। তা এখন হচ্ছে মজনু চাচা খুব সাহসী লোক আর কি। আচ্ছা। তা চাচা বাসে ওঠা শুরু করছে। এখন উনি উপরে উঠতে পারতেছে না, মানে উনি যতই চেষ্টা করতেছে উপরে যে উঠবে, কিন্তু উনি উঠতে পারতেছে না। তারপরে উনি কবিরাজকে বললো যে আমি খুবই চেষ্টা করতেছি, কিন্তু আমি উপরের দিকে কেন উঠতে পারতেছি না। তারপরে ওনাকে আবার কবিরাজ ওনাকে ডেকে নিল, নিয়ে ওনাকে মনে করেন আবার হচ্ছে ওনার সাথে তেল ছিল, সরিষার তেল। তারপরে উনি অনেক মন্ত্র পরে ওই তেলটা ওনার শরীরে ছিটা দিছে আর কি। আচ্ছা। তারপরে উনি আবার চেষ্টা করছে, পরে উনি উঠতেছে আর কি। চিকন বাঁশটা হবে 15 ফিট বা 20 ফিট, একদম চিকন। উনি বলছে যে মাকলা বাঁশের বাঁশ আর কি। আচ্ছা। তারপরে উনি অনেক কষ্ট করে
মানে একবার ট্রাই করছে ওঠার জন্য পায়নি, পরে উনি অনেক কষ্ট করে ওঠা শুরু করছে, 5-6 ফিট জায়গায় উঠে গেছে আর কি, কিন্তু আবার আর উঠতে পারতেছে না। আচ্ছা চিকন বাঁশ, এমনকি উনি আমাকে বলছে যে এটা যে বাঁশটা যে হেলে যাবে আমার শরীরে মানে ভরে, কিন্তু হেলে যাচ্ছে না, কিন্তু আমি উপরের দিকে যে ওঠার চেষ্টা করতেছি কিন্তু আমাকে উঠতে দিতেছে না। আচ্ছা আচ্ছা তারপরে ওটা একটি শ্মশান ঘাট ছিল। তারপরে উনি কি করলো যে কবিরাজকে বলতেছে যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি কিন্তু আমাকে তো উঠতে দিতেছে না, ঘটনাটা কি, কি রহস্য? উনি আবার ভূতে খুব ভয় খুবই কম পায়। আচ্ছা আচ্ছা মানে ওনার কাজই হলো বিভিন্ন বিলে গিয়ে মাছ ধরা, আর উনি আমাকে এমনও বলছে যে বাবা আমি বিলে সারা রাত কাটাইছি। আচ্ছা আচ্ছা মাছ ধরার প্রচুর নেশা ছিল। তারপরে উনি 5-6 ফিট ওঠার পর উনি আবার নামছে। তা পরে কবিরাজ ওনাকে আবার ওই যে আগের মতোই মনে করেন তেল দিয়ে আবার ওনাকে ফুক দিয়ে মনে করেন শরীরে ছিটা দিল। আচ্ছা দিয়ে মনে করেন উনি আবার ওঠা শুরু করছে। তারপরে উনি যখন এবার উঠতে পারছে, ওনাকে একটা চাকু দেওয়া হয়েছিল, ধারালো চাকু, যেন উনি ওটা সহজে ওই যে শালুক কাপড় বলে যেটা আর কি, ওটা ওই যে চিকন বাঁশের মাথায় বাঁধানো আছে। তারপরে উনি অনেক কষ্ট করে উঠছে, কিন্তু উনি যে শালুক কাপড়টা কাটতে যাবে মানে ওই ধারালো চাকু দিয়ে এত কাটার চেষ্টা করতেছে, কিন্তু আসলে উনি ওটা সহজে কাটতে পারতেছে না। তারপরে উনি ওখান থেকে বলতেছে যে আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমি তো কাটতে পারতেছি না। তারপরে উনি বলতেছে যে আপনি এক হাত দিয়ে শালুক কাপড় ধরে আর এক হাত দিয়ে কাটেন। তা চাচা বলতেছে আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি যদি এক হাত দিয়ে শালুক কাপড়টা ধরি আর এক হাত দিয়ে যদি কাটি তাহলে আমি পড়ে যাব। আচ্ছা রাইট। তারপরে বলতেছে যে আমি তো আসলে অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি কাটতে পারতেছি না, তাহলে আমি কি করব? তারপরে উনি ওখান থেকে আবার নামছে। আচ্ছা তা উনি বলতেছে যে আমি ওখানে থাকতেও পারতেছি না, মানে ওনাকে মনে হয় বাস থেকে ফেলা দেওয়ার খুব চেষ্টা করতেছে আর কি। তারপরে কবিরাজ ওনাকে বললো যে আপনি নামেন, আমি আপনারে এবারকার একটা তাবিজ দিতেছি, আপনি এই তাবিজটা নিয়ে আপনি এবারকার উঠবেন, আর আপনি যেভাবে এবারকার কাটতে বলবো আগের মতো করে কাটার দরকার নাই, যেভাবে কাটতে বলবো এইভাবে এবারকার কাটার চেষ্টা করবেন। তারপরে উনি আবার ওই যে আগে যে সিস্টেম বলে দিছে ওই সিস্টেমে ওঠা শুরু করছে। এবারকার উনি উঠতে পারছে, কিন্তু উনি যখন শালুক কাপড়টা কাটতে ধরে তখন ওনাকে ওখান থেকে আর কি ফেলে দেওয়া হয়েছে। পরে উনি পড়ে গেল। পরে কবিরাজ ওনাকে আবার তেল দিল, দিয়ে ওনাকে আবার শরীরে আবার ফুক দিল যে উনি যেন ওখান থেকে আবার ওঠে। তারপরে ওনাকে বলা হলো যে আপনাকে কি, ওই যে কবিরাজ বলতেছে যে আপনাকে কি মানে ওখান থেকে ধাক্কা দিছে? তা উনি বলতেছে যে আপনি তো নিচে ছিলেন, আমার চেয়ে তো আপনি ভালো জানার কথা। তারপরে বলতেছে যে ভয়ের কিছু নাই, আমি আছি, হ্যাঁ আপনি এইবারের শেষ চেষ্টা। কারণ উনি বলছে যে এখান থেকে আমাকে এই শালুক কাপড়টা নিয়ে যাইতেই হবে, ওনার একটা বিশেষ কাজ ছিল। আর কবিরাজি কাজগুলো ওই কবিরাজেরা আসলে বিভিন্ন জায়গায়, উনি বলছে যে আচ্ছা আপনাকে এখান থেকে শালুক কাপড় কেন নিতে হবে, আমাদের বাড়ি রামচন্দ্রপুর ইউনিয়নে মনুরপুরের সাথে, তা আমরা তো আসছি পলাশবাড়ি উপজেলা, আমরা আসছি ফকিরহাটে, এখান থেকে কেন নিতে হবে? উনি বলছে যে আসলে এই জিনিসগুলো মানে নির্দিষ্ট একটা জায়গা থেকেই নিতে হয়, এর বাইরে থেকে নেওয়ার কোনো অপশন নাই। তারপর ওনাকে বলছে যে আমি আসি, হ্যাঁ এইবার শেষ, আপনি এইবারকা আমরা কাটতে পারলে কাটবো, না হলে আজকে আমরা আর কাটবো না, আমরা রিটার্ন যাবো, আর নেক্সট টাইমে আমরা আবার আসবো। তারপরে ওনাকে আবার উনি অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে ওনাকে আবার তুলে দিছে। হ্যাঁ এইবার উনি উঠে মানে শালুক কাপড়টা কাটতে পারছে আর কাটার পরে ওই যে কবিরাজকে দিল। কবিরাজ আবার ওনার একটা পাতিল ছিল, মাটির পাতিল, উনি আবার ওখানে কাপড় দিয়ে ওইটা যখন উনি নিয়ে আসবে কবিরাজ ওনার সহকারে, তো তখন তো রাত 12টার পরে গেছে, মানে একটা পার হয়েছে আর কি। আর এই ঘটনাটা ঘটছে 1975 সালের পরে। সেই সময়ে যানবাহনও ছিল না, তারপরে রাস্তার যে অবস্থা তখনকার সময় চিন্তা করলে তো বোঝাই যাবে, কাঁচা রাস্তা ছিল আর যানবাহনে সেরকম ছিল না, ওনারা হাঁটি হাঁটি আসা শুরু করছে। তা কাপড়টা যখন কবিরাজের সঙ্গে ছিল, হ্যাঁ, তা ওনারা যে আসবে ওনাদেরকে আর কি আসতে দিতেছে না, মানে
কাপড়টা ওখান থেকে যে নিয়ে আসবে, ওনারা রাস্তা দিয়ে আসতেছে, তা দেখা গেল যে কুকুর মনে করেন হয়ে ওনাদের আসলে পিছনে পিছনে আসতেছে। তো কবিরাজ বলতেছে যে আপনার ভয়ের কিছুই নাই। জি। একবার পায়ের তলা পড়তেছে, একবার সামনে যাচ্ছে, আবার বিড়াল হয়ে আসতেছে। তা পরে উনি হলো বলতেছে যে আপনার ভয়ের কিছুই নাই, আমি আপনার সাথে আছি, আপনার কোনো চিন্তারও কিছু নাই আর কি। তারপরে উনি আসতেছে, পরে আবার হলো মজনু চাচাকে কবিরাজ বলতেছে যে আমরা একটু ফারে যাব, এই বিল দিয়ে যাব। তা উনি বলতেছে চাচার তো সাহস একটু হলেও আছে, তারপরে ভয় পাতিছে আর কি, ওনার সাথে একটু অলৌকিক ঘটনা ঘটছে। তারপরে বলতেছে যে আপনি যে বলতেছেন এই বিল দিয়ে যাব, আপনার তো ওই বিল দিয়ে গেলে কবিরাজকেই বলতেছে মজনু চাচা আপনার তো আস্ত রাখবে না, কারণ এই পাশে তো পানি আছে, রাইট, আপনি বিল দিয়ে কেন যাইতেছেন রাস্তা দিয়ে বাদ দিয়ে। তারপর পরে চাচা বলতেছে যে না, আমি তো আপনার কথা শুনবো না, আমি রাস্তা দিয়ে যাব, আমি তো বিল দিয়ে যাব না। পরে মজনু চাচা বুঝতে পারছে যে কবিরাজ হলো হবে কি, এখন যদি উনি শর্টকাট রাস্তা দিয়ে যায়, ওই পাশে বিলে পানি আছে, নদী আছে। তারপরে চাচা বলছে যে না, আমরা আসলে রাস্তা দিয়েই ঘুরে ঘুরে যাব। তারপরে অনেক কষ্ট করে আর কি উনি ওই রাস্তা দিয়েই বাড়িতে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা। এটাই ছিল আপনার ঘটনা। যাই হোক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মানিক ভাইকে পেয়েছিলাম আজকে স্টুডিওতে, ওনার কাছে শুনলাম ভৌতিক ঘটনা। আপনার থেকে আরও ঘটনা শুনবো আমাদের সুযোগ হলে। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না। আমার কাছে একটা মেইল রয়েছে তানভীর প্রধান ভাইয়ের, সেই মেইলটাতে চলে যাবে এবং তারপর আবারও যেমন আবাবিল ভাই আছেন এবং মানিক ভাই আছেন, তাদের থেকে ঘটনা শুনবো। বাট মেইলটাতে যাবার আগে আমি আসলে কয়েকটা কমেন্ট পড়তে চেয়েছিলাম, বাট যেহেতু মেইলটা অনেক বড়, তাই এই মুহূর্তে আমি কোনো কমেন্ট নিতে পারছি না। শুধুমাত্র কয়েকজনের নাম আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখতে পাচ্ছি এখানে কে কে আছেন। ইয়াসিন সর্দার, রিফাত মণ্ডল ছিলেন আমাদের সাথে, এমডি রোহান ছিলেন, মারুফ ছিলেন আমাদের সাথে, মনির হোসেন রঘুনাথপুর থেকে আচ্ছা লিখেছিলেন আমাদেরকে। আচ্ছা নিপা, উনি লিখেছেন যে ভাইয়া ব্যাডমিন্টন খেলছি, সেই সাথে ভূতবেলা শুনছি। এআর আরাফাত হোসেন আকাশ ছিলেন আমাদের সাথে। আচ্ছা আজমিন আক্তার আজকে ইমেল পড়বেন না। রফিক উদ্দিন লিখেছিলেন আমাদেরকে, ছিলেন আমাদের সাথে। আলমগীর আহমেদ, রাতুল ভাই মুন্সিগঞ্জের ঘটনা আমি জানি না, আমার বাসা গাইবান্ধায় বাদিয়াখালীতে, মুন্সিগঞ্জে ঘুরতে এসেছি। ওকে ফাইন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ছিলেন আমাদের সাথে। তো এই মুহূর্তে আমি, যদিও তানভীর প্রধান ভাইয়ের মেইলটি আগে পড়া হয়নি আমার, আমি কিছুক্ষণ আগে খেয়াল করলাম এটা পুরনো মেইল, তো তাই উনি যেভাবে লিখেছেন আমাকে, আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সামান্য পরিচিত তানভীর প্রধান, গাইবান্ধা জেলার ঘোড়াবান্ধার চৌরাস্তা বাজার থেকে। এই ঘটনাটা আমার মেসের এক ছোট ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা, যার নাম আরাফাত। ওর বাসা পাটগ্রাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই ঘটনাটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। যাই হোক, আমি মূল ঘটনায় আসছি। 2008 সালের ঘটনা। আরাফাত তখন ক্লাস 6-এ পড়ে। সময়টা ছিল বর্ষাকাল। কোনো এক দুপুরে ওর বাসায় একটা খবর আসে। খবরটা শুনে ওর বাবা মা তড়িঘড়ি করে রওনা হন ভোটমারির উদ্দেশ্যে। সেখান থেকে বাবুরহাট, কারণ আরাফাতের দাদা অসুস্থ ছিলেন। বলে রাখা ভালো, ওর দাদা বাড়ি কালীগঞ্জ উপজেলার বাবুহাট নামক জায়গায়। দুপুর আনুমানিক 1টা নাগাদ তারা বাসা থেকে বের হন। আরাফাতের বাবা মা পাটগ্রাম স্টেশনে এসে বাসে উঠে ভোটমারিতে পৌঁছান। সেখানে নেমে ভ্যানে করে তার দাদা বাড়িতে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে, কারণ বাস থেকে নেমে যে রাস্তাটা ধরে যেতে হয় তার পুরোটাই ছিল মাটির রাস্তা এবং বর্ষাকাল হওয়ায় তা ছিল পুরোই কর্দমাক্ত। বাড়িতে পৌঁছার সময় মোটামুটি 3:30 বেজে যায়। কিছুক্ষণ পর বাড়ি থেকে আরাফাতকে কল করে জানানো হয় ওর দাদা মোটামুটি ভালো আছেন, কিন্তু কিছুক্ষণ পরপরই খবর আসে ওর দাদা আর নেই, তিনি পরলোক গমন করেছেন। আরাফাত তৎক্ষণাৎ আর দেরি না করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওর বাড়ির পাশের এক মসজিদে ইমাম সাহেবকে নিয়ে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সময় তখন সন্ধ্যা 7:30। এটি গ্রামের ভেতরের ব্যাপার, তাই বাস থেকে যেখানে নামতে হয় সেখান থেকে দাদার বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আরাফাতের পরিচিত সেই ইমাম সাহেবের কাছে হ্যান্ডসেট থাকায় তিনি আরাফাতের ছোট চাচাকে কল করে সেখানে থাকতে বলেন, কারণ উনি এসে তাদের মোটরসাইকেল করে নিয়ে যাবেন। মোটরসাইকেল হওয়ায় দ্রুতই চলে এসেছিলেন বটে, কিন্তু রাস্তা খারাপ,
মোটরসাইকেলের কন্ডিশন অনুযায়ী ওর চাচা জানিয়েছিলেন যে দুজনের মধ্যে একজনকে নিয়ে যেতে পারবেন। তাই তিনি আরাফাতকে অপেক্ষা করতে বলে ইমাম সাহেবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং এর পরে এসে আরাফাতকে নিয়ে যাবেন। আরাফাত নির্জন এলাকাতে অস্বস্তি বোধ করাতে একা একা হাঁটতে শুরু করেছিল। সে দাদাবাড়ির দিকে এগোচ্ছিল। সে দাঁড়িয়েছিল একটা দোকানের টিনের চালার নিচে। সন্ধ্যা, একে তো সন্ধ্যা, তারপর গুঁড়ো গুঁড়ি বৃষ্টি। এই সময় সে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলো। আরেকটা ব্যাপার হলো, সে তার দাদাকে প্রচণ্ড ভালোবাসত। দাদার মৃত্যুর কথায় সে একেবারে বিষণ্ণ হয়ে পড়েছিল। দাদাকে শেষ দেখা তার জন্য মন ব্যাকুল হয়েছিল। তাই চাচার জন্য অপেক্ষা না করে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার দাদু বাড়িতে যেতে 3টি বড় বাঁশঝাড় পার হতে হয়। জায়গাটা এমন ছিল যেখানে আর কোনো বাড়ি নেই। অনেক দূর অবধি শুধু ক্ষেত আর ক্ষেত। কিছু দূর যেতেই একটা গ্রামের মোড় পড়ে। অন্ধকার রাত, একটু পরপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আরাফাত সেই মোড়ে গিয়ে দেখতে পায় একজন সাদা আলখাল্লা পরা একজন কাপড় পরিত একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন সেখানে। লোকটির দাড়ি ছিল বেশ লম্বা। বিদ্যুৎ চমকানোর আলোতে বৃদ্ধের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না খুব একটা। বৃদ্ধকে পাশ কাটিয়ে যেতেই লোকটি তাকে জিজ্ঞাসা করেন, কোথায় যাচ্ছ? আরাফাত জবাব দেয় সে তার দাদা বাড়িতে যাচ্ছে। লোকটি এটা শুনে সেই বৃদ্ধ লোক বলেন, আমিও যাচ্ছি সেখানে। তারপর বলেন, চলো একসাথে যাই। এরপর দুজনে হাঁটতে থাকে। লোকটি হাঁটছেন আরাফাতের একটু সামনে সামনে। আরাফাত অনেক চেষ্টা করছে, কিন্তু তার পাশাপাশি হতে পারছিল না। এভাবেই সামান্য কিছু দূর যেতেই প্রথমে বাঁশঝাড়ের কাছাকাছি আসে। সেখানে এসে আরাফাত দেখতে পায় বাঁশঝাড়ের সবগুলো বাঁশ কেমন যেন রাস্তার উপর পড়ার মতো অবস্থা। সেই বৃদ্ধ লোকটি আরাফাতকে বললেন, দাঁড়াও। আরাফাত দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে। সে দেখতে এবং শুনতে পায় বৃদ্ধ লোকটি কি যেন বলছিলেন, আর সাথে সাথে শুয়ে পড়া বাঁশ ঝাড়গুলো স্বাভাবিক হয়ে ওঠে, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে যায়। আরাফাত এর পরেও এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিল অন্য একটি ঘটনাতে, সেটা আরেকদিন বলবো। তাই তার মন মেজাজ পুরোপুরি ঠিক না থাকায় কি হচ্ছে না হচ্ছে দাদার কথা মনে পড়ায় এসব ঘটনা তার মাথায় আসছে না। সে কিছু বুঝতে পারছে না এটা কি আসলে স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক ঘটনা। সে বাঁশঝাড় পার হওয়ার পর দেখতে পায় তার দাদা বাড়ি থেকে 100 মিটার দূরত্বে তার অবস্থান। সে বাড়িটা আবছা দেখা যাচ্ছিল। ভাবনার বিষয় হলো, যেখানে ভ্যানে করে পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, সেখানে হেঁটে যেতে তার চেয়ে আরো বেশি সময় লাগার কথা। অথচ আরাফাতের ধারণা সে 30 মিনিটও হাঁটেনি। যখন দেখতে পায় সে তার দাদা বাড়ি, আর অনেক কিছু চিন্তা না করে দৌড়ে বাড়ির ভেতর চলে গিয়েছিল। সে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কান্না করছিল। সে এখানে ভয়ে নয়, দাদার প্রতি আবেগপ্রবণ হয়ে সে দৌড়েছিল। এরপর দাদার শেষ কাজ সম্পন্ন হলো। তারপর ওর চাচা ওর থেকে জানতে চেয়েছিল কিভাবে এত তাড়াতাড়ি ওর আসা সম্ভব হলো, এবং সে এটাও বলেছিল যে তিনি নাকি আরাফাতকে আনতে গিয়েছিলেন। আরাফাতের যতদূর মনে পড়ে সব ঘটনা তার চাচাকে খুলে বলেন। এই কথা শুনে অবাক হওয়ার মতো অবস্থা। আশ্চর্যজনক ব্যাপার। সবাই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল এটা শোনার পর থেকে। এরপর প্রায় 2 বছর কেটে গেছে। 2010 সাল। আরাফাত সাক্ষী হয় আরও একটি ঘটনার। সে তার 5 জন বন্ধু সহ পেয়ারা পাড়ছিল। গাছের নিচে বাঁশের তৈরি একটা বেড়া ছিল, যেটা উপরের দিকে বের হয়ে যাওয়া বাঁশের মতো পাতলা, মাথাগুলো ছিল বেশ সুচালো। কেউ যদি গাছ থেকে সেটার উপর পড়ে তাহলে সেখানে গেঁথে যাওয়ার আশঙ্কা থাকে বা জখম হওয়ার সম্ভাবনা থাকে খুব ভয়ঙ্করভাবে। পেয়ারা পাড়ার সময় সে বসে উঁচু ডালে বসেছিল এবং সেখান থেকে কোনো কারণ ছাড়াই ধূপ করে নিচে পড়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আঘাত পাওয়া ছাড়াই সে মাটিতে পড়ে। পরবর্তীতে ওর কাছে জানতে চাওয়া হয় সে যখন পড়ে গিয়েছিল কি হয়েছিল তার সাথে, এবং পড়ার পর সে কোনো ব্যথা পেয়েছিল কিনা। সে বলে সে তখন উপলব্ধি করেছিল কেউ একজন তাকে 2 হাতে করে শূন্যে ধরে তারপর নিচে নামিয়ে নিয়ে আসে। অনেকটা এমন যেমন কোনো বড় মানুষ ছোট বাচ্চাকে 2 হাতে করে নিচে নামিয়ে আনলো। আরাফাত কোনো কিছুর উপস্থিতি টের পেয়েছিল
গাছ থেকে পড়ার মুহূর্তে। এমন না হলে যে ঘটনা ঘটতো তা আসলে খুবই খারাপ হতে পারত। এরপর তৃতীয় অভিজ্ঞতা, বগুড়ার একটা মেসে থাকতো তখন 2014 কিংবা 15 সালে। আরাফাত তখন বগুড়ার মেসে পড়াশোনার সুবাদে থাকতো। মেসের পরিবেশটা ছিল প্রায় ফুটবল স্টেডিয়ামের সমতুল্য। ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে আরও একটা ফটক, এরপর আরও একটা ফটক দিয়ে ওর মেসে ঢুকতে হয়। মূলত ওটা একটা বাসা ছিল। মেসের সামনে বড় বড় আম গাছ, মেসের পেছনে একটা বেল গাছ, যেটা ডালপালা মেসের টিনের চালার উপর পড়েছিল। শ্যাওলা পরগাছায় পুরো দেয়ালটাই যেন পুরোপুরি ঢাকা এবং জরাজীর্ণ একটা মেস। আরাফাত মেসের যে রুমে থাকতো সে রুমের জানালার পাশেই ওর বিছানা, আর সে জানালার ধারে সেই বেল গাছটি। ঘটনার সূত্রে এটাও জানা যায় এর আগে অনেকেই নাকি এই মেসে এসেছিল, কিন্তু কেউ টিকতে পারেনি, কারণ সেখানে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি টের পাওয়া গিয়েছিল। এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাদেরকেও। তারপর কেউ কেউ আসতো হয়তো না জেনে, আবার অনেকে জেনেও আসতো, এবং সে কারণে মেসের ভাড়া অনেক কম ছিল। যাই হোক, মেসের চালে আর জমিনে রাতের বেলা বেল পড়ার শব্দ হতো। অনেকেই বেল পড়ার শব্দ পেত, কিন্তু সকালবেলা যখন বেল তুলতে যেত বা খুঁজতে যেত তখন দেখতে পেত সেখানে কিছুই নেই। আবার কোনোদিন একেবারে কোনো শব্দই পাওয়া যেত না। এর মাঝে মাঝে এমন শব্দ হতো যেন কেউ টিনের চালার উপর যে হেঁটে বেড়াচ্ছে, গা ঘেঁষে গেলে যেমন হয় সেরকম শব্দ। এর কিছু পরেও এত কিছুর পরও আরাফাত অন্যদের সঙ্গে থাকতো। তারপর সেই প্রাচীরের ভেতরে তারা ক্রিকেট খেলতো, কখনো রাতেও খেলতো লাইট জ্বালিয়ে। একদিন দিনের বেলা ক্রিকেট খেলতে বল প্রাচীরের বাইরে একটা জঙ্গলের ভেতর পড়ে যায়। সে বলটি কোড়াতে দেয়াল টপকে জঙ্গলের ভেতর চলে যায়। জঙ্গলের পাশে ছিল পরিত্যক্ত টয়লেট। আরাফাত জঙ্গলের ভেতরে বল খুঁজতে দেখতে পেয়েছিল সেখানে পরিত্যক্ত টয়লেটের ভেতরে ছোট দুইটা বাচ্চা দুটো সেই টয়লেট থেকে বেরিয়ে আসছে। বাচ্চা দুটো এত ছোট যে তারা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল। টয়লেটের ওপর থেকে নিচে নামার যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছে। একটা বাচ্চা নেমে এসে আরাফাতকে দেখে বল নিয়ে আসে আর হাত বাড়িয়ে বল নিতে বলছিল ভাইয়া এই নাও বল। বাচ্চাটা যখন বলছিল ভাইয়া এই যে বল, তখন দুটো বাচ্চা একসাথে আরাফাতের দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আগে জানিয়ে রাখছে যে আরাফাত এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লো যেন ওর মাথায় স্বাভাবিক চিন্তা কাজ করছে না, একটু ভালো মন্দ চিন্তার বাইরে থাকে। বাচ্চারা যখন ওভাবে বল নিয়ে এসেছিল তখন আরাফাত বল নিতে এগোচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বুঝতে পেরেছিল ওর বাম দিকে কেউ একজন সাদা কাপড় পরিহিত দাঁড়িয়েছিল এবং তাকে বলছিল, আরাফাত কই যাও? আরাফাত তাকে দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সবাই তার কাছ থেকে ঘটনা জানতে চায় কি হয়েছিল। তারপর সবকিছু তাকে সবাইকে খুলে বলে এবং মেসের আরও কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো উনি বিস্তারিতভাবে লিখেছেন। আমি সেগুলো পড়ে শোনাচ্ছি আমাকে। ওর মেসে 3টি রুম ছিল। এর মধ্যে একটা বেডে প্রতি রাতে 2টা থেকে 3টার মধ্যে বেডটা কেঁপে উঠত। প্রতি রাতেই যদি বিছানা চেঞ্জ করা হতো তাহলে ওই জায়গায় অন্য কোনো বেড আনা হতো, তবু প্রতি রাতে ওই একই সময় সেই বেডটা কেঁপে উঠত। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে বেড রাখা ছিল, সেই জায়গাটাতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সেই বেডটা কেঁপে উঠত। অনেকে ভাবতেন যে আসলে এই বেডটার হয়তো বা সমস্যা। পরবর্তীতে যখন অন্য বেড নিয়ে এসে সেখানে রাখা হতো সেই বেডটা অনেকে কেঁপে উঠত। অন্য এক রুমে এক বিছানায় যেই থাকতো তাকে রাতে বোবায় ধরতো, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যেটাকে স্লিপ প্যারালাইসিস বলা হয়। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা হতোই। আর বাকি যে কয়টা রুম ছিল সেটাতে খুব একটা খারাপ ধরনের স্বপ্ন দেখাতো। 3টা রুম ছিল, প্রত্যেকটা রুমে একটাতে খাট নড়তো, একটাতে যে ঘুমাতো সেই রুমে বোবায় ধরতো তাদেরকে, এবং আরেকটাতে যে রুমটা ছিল বাকি 3 নম্বর রুমটা, সেখানে যেই ঘুমাতো রাত্রেবেলা খারাপ ধরনের স্বপ্ন দেখত। পরবর্তীতে এসবের জন্য মেস মালিক কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা তা জানা নেই, এবং চতুর্থ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এটা একটা ট্রেন যাত্রা সমকালীন। যেমন মেসে থাকাকালীন সময়ে আরাফাত একবার বাসা পাটগ্রামের উদ্দেশ্যে বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। লোকাল ট্রেন রাত 8টায় ছাড়ার কথা।
ট্রেনে উঠে ট্রেনের শেষের দিকের দ্বিতীয় কামরায় বসে সে। অল্প কিছু লোক। জায়গায় জায়গায় নামতে নামতে একটা সময় ট্রেনের সেই পুরো কামরা পুরোটাই ফাঁকা হয়ে যায়। জায়গাটা হলো লালমনিরহাট স্টেশনে। আরাফাত ফাঁকা কামরায় থাকতে না চেয়ে ভাবলো মানুষ যে কামরায় আছে সেই কামরায় গিয়ে উঠি। তো সে উঠলো প্রথম বগিতে। সেই বগিতে কিছু লোক ছিল, তারাও যাত্রাপথে বিভিন্ন জায়গায় নেমে গেল এবং কিছু সময় পর দেখা গেল সেই বগিটাও ফাঁকা হয়ে গেছে। সে যেদিকে মুখ করেছিল সেদিকে শেষের দিকে লক্ষ্য করেছিল হঠাৎ কিছু লোকের উপস্থিতি, কিছু লোকের সরগম অর্থাৎ কথা বলা শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু লোক থাকার কোনো কথাই নেই। কারণ চলন্ত ট্রেনে কিছু দূর যাবার পর যে গতি ওঠায় সেখানে নতুন করে লোক ওঠা একেবারে অসম্ভব। অথচ 3-4 জনকে দেখতে পেয়েছিল সে। গা ছমছম ব্যাপার একটা। কেউ বসে কেউ বা দাঁড়িয়ে কথা বলছিল। বিষয়টা শুরুতে স্বাভাবিকভাবে নিজের মতো করে নিয়েছিল সে। একটু পরে বুঝতে পেরেছিল ও ছাড়া সেই বগিতে আর কেউ ছিল না। ট্রেন চলছিল ঠিকঠাকভাবে। আরাফাত আবার কিছু লোকের সরগম শুনতে পায়। পরে উপলব্ধি করতে পেরেছিল এবং সেদিকে তাকাতেই চিন্তা করে এবং পাশ থেকে একজন লোক সেদিকে তাকাতে নিষেধ করে। কে তাকে নিষেধ করেছে এবং সেটা দেখার জন্য আরাফাত তাকালো সেদিকে। সে দেখতে পেয়েছিল যে তার পাশে বসে আছে কিন্তু সে লোকটা ট্রেনের অন্যদিকে জানালার পাশে অর্থাৎ বাইরের দিকে বসেছিল সেই বৃদ্ধটি, অর্থাৎ সেই প্রথম থেকে যে সাদা দাড়ি সাদা আলখাল্লা পরা সেই বৃদ্ধটির কথা বলেছিলাম ঘটনার শুরুতে, সেই বৃদ্ধটাকে দেখেছিল এবং ট্রেনের ভেতরে বসেছিল শুয়ে এবং সেই ব্যক্তির জানালার ওপাশে এমনভাবে ছিল মনে হচ্ছে যেন ট্রেনের বাইরে কোনো একটা চেয়ারে বসে উনি ট্রেনে করে যাচ্ছেন, এমন একটা পরিস্থিতি। ট্রেনের ভেতরে যে লাইটগুলো সেগুলোর ভোল্টেজ আপ ডাউন করছিল এই দৃশ্যতে। এই জন্য স্পষ্টভাবে সে দেখতে পানি সেই বৃদ্ধকে। সম্ভবত আরাফাত আর কোনো চিন্তা করলো না যে কেমন করে সে এখানে আসলো। তারপর আরাফাত তার সাথে থাকা ব্যাগ নিয়ে সেই বৃদ্ধ লোকের পাশে বসেছিল। কিছুক্ষণ থাকার পর তার ভালো লাগছিল না, এই জন্য সে আগের জায়গায় চলে গিয়েছিল। জানালার দিকে মুখ করে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল সে। ট্রেন চলতে চলতে সে টের পেয়েছিল সেই বৃদ্ধ সহ ওই লোকগুলোর উপস্থিতি আর নেই। কোনো কথা নেই, একেবারে নিঃশব্দ ট্রেনের ভেতর, সবাই গায়েব, আবারও রক্তহীন করা পরিবেশ। এরপর ট্রেন যখন কালীগঞ্জ নামক স্টেশনে দাঁড়ায় তখন ওই বগিতে কিছু লোক উঠেছিল। তারপর পাটগ্রাম আসে কোনো সমস্যা ছাড়াই। লোকাল ট্রেন হওয়াতে অনেক রাতে নামতে হয়েছিল স্টেশনে। রাত তখন 1টা কি 2টা হবে। স্টেশন থেকে বাসায় ফেরার পথে শহরের কিছু বখাটেদের খপ্পরে পড়েছিল সে এবং টাকা সহ বিভিন্ন কিছু তারা হাতিয়ে নিয়েছিল। আরাফাত তখন বলেছিল সকাল হলেই খবর পাওয়া যাবে তোমরা কারা। ওর এই কথায় ওই দলের একজন আরাফাতকে চিনতে পারে এবং ওকে ছেড়ে দেয়, যা নিয়েছিল তাও ফিরিয়ে দেয় আরাফাতকে। এরপর সে বাসায় ফেরে কোনো সমস্যা ছাড়াই। এই ছিল ঘটনা, যে ঘটনাটির প্রতিটি অস্বাভাবিক পরিস্থিতি কেউ না কেউ বা কেউ একজন এসে বিপদ থেকে উদ্ধার করেছিল আরাফাতকে। আসলে কি ছিল সেই বৃদ্ধ? এটাই প্রশ্ন। কোনো ফেরেশতা নাকি ভালো কোনো জিন যে আরাফাতের জন্য এসেছিল? আরাফাত ওর দাদাকে খুবই ভালোবাসত, এই জন্য হয়তোবা আধ্যাত্মিক কোনো একটা ব্যাপার ছিল ওর দাদার ছিল ওর সাথে এবং আল্লাহর আদেশে হয়তোবা তার দাদাকে বেশি ভালোবাসার বিপরীতে এই সাহায্য এসেছিল গায়েবীভাবে। আরাফাত এখনও মাঝে মধ্যে বড় কোনো বিপদে পড়লে সেখান থেকে রক্ষা পায়। সবার সুস্থতা কামনা করি। ইনশাল্লাহ আবারও ঘটনা পেশ করব, ঘটনা প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আমার পাঠানো ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তানভীর প্রধান। ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার। Bella with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM। আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের আয়োজন আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা এই মুহূর্তে লাইভে আছি, লাইভের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা চাইলে সেখানে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। অসংখ্য লিসেনার আমাদেরকে শুনছেন এবং দেখছেন,
তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং শুভকামনা। এবং যারা অফলাইনে আমাদেরকে শোনেন, আমি জানি অফলাইনে অসংখ্য লিসেনার আমাদেরকে শুনে থাকেন, তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। এবং আমি চাচ্ছি, এবং আমাদের একটা প্ল্যান আছে যে এই ডিসেম্বরের লাস্ট যে এপিসোডটা, অর্থাৎ এই বছরের যে শেষ এপিসোডটা হবে, সেটা আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই, যেটা আসলে পুরোটাই ইমেল এপিসোড হবে। সেখানে কোনো গেস্ট থাকবে না, আপনাদের পছন্দ মতো। আপনারা যদি চান, আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন যে আপনারা কার কার ঘটনা চান, সেখানে আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যদি চান যে সেখানে আপনারা পুরনো ঘটনা শুনবেন, এমন যদি কোনো ঘটনা আপনাদের ইচ্ছা থেকে থাকে যে আপনারা পুরনো ঘটনাও শুনতে চান সেই স্পেশাল ইমেল এপিসোডে, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আচ্ছা যাই হোক, ওটা একটু পরেই বলবো। লিখেছিলেন আমাদেরকে রাব্বি, উনি চৌরাস্তা বাজার থেকে শুনছেন। জান্নাত বাপ্পি লিখেছেন ফকিরহাট কোন শ্মশানে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আলমগীর লিখেছেন যে রাতুল ভাই মুন্সিগঞ্জের ঘটনা, আচ্ছা আচ্ছা উনি জানেন না। রাসেল মিয়া লিখেছিলেন আমাদেরকে রূপার বাজার থেকে, ভাই অনেক ভয় লাগছে। লিখেছিলেন আমাদেরকে, আমার নাম মলিন, গাইবান্ধ থেকে শুনছি। মাশরাফি লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া মেইলটা শুনে অনেক ভয় পেলাম। মেহেদি হাসান লিখেছেন। রোমান হাসান রুবেল লিখেছেন, আমার বাসায় গাইবান্ধ প্রফেসর কলোনি, আমি এখন ঢাকা থেকে আপনার আচ্ছা বেলা এফএমগুলো শুনছি। বেলা এফএম না ভাই, এটা ভূত বেলা। ওকে ফাইন। শাকিল হোসেন লিখেছেন, ভাই দেরি করে আসলাম। মনির হোসেন লিখেছেন রঘুনাথপুর থেকে, আমি বিছানায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি এবং ভৌতিক গল্প শুনছি। শাকিব মিয়া লিখেছিলেন আমাদেরকে। আবাবিল ইসলাম লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন গল্প শুনে ভয় লাগছে, বেশ ভালো একটা সময় কেটে গেল, ভালো লাগছে। নয়ন সরকার ভাই লিখেছিলেন। নয়ন সরকার ভাই, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, নেক্সট এপিসোডে আপনি আসুন ভূতবেলায়। আতিক ভাই লিখেছেন, দ্বিতীয় মেইলটা অনেক ভয়ঙ্কর ছিল, ঘরে লাইট বন্ধ করে। আচ্ছা আচ্ছা, উনিও লেপের নিচ থেকে শুনছেন। আমি আসলে আপনাদের সকলেই, কেউ লিখছেন যে কম্বলের নিচ থেকে শুনছেন, কেউ লিখছেন যে লেপ মুড়ি দিয়ে শুনছেন, আমার তো ঠান্ডা লেগে যাচ্ছে। মনিরুল ইসলাম লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া বোয়ালি নয়ানগর থেকে শুনছি, অনেক সুন্দর হয়েছে ঘটনাটি। আসমিন আক্তার লিখেছেন, ভাইয়া মেইলটা অনেক ভালো লাগলো। নয়ন সরকার লিখেছেন, বাস ছাড়ে বসে শুনছি, চারপাশটায় বেশ অন্ধকার। মানিক ভাইয়ের গল্পটা শুনে অনেক ভয় লেগেছে, বাসায় যেতে পারবো কিনা লিখেছে হাসানুর আহমেদ নিলয়। লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা আচ্ছা মলিন লিখেছিলেন আমাদেরকে। ইলিয়াস শেখ লিখেছেন, ভাইয়া তাড়াতাড়ি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন। আলমগীর আহমেদ লিখেছেন, আচ্ছা আচ্ছা তিনজন মিলে শুনছেন, রাতুল ভাই অনেক ভয় লাগছে। তানভীর ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে, আজমিন লিখেছিলেন। সীমন্ত ইসলাম লিখেছেন, হাই হ্যালো যারা যারা ছিলেন আমাদের সাথে। আচ্ছা মানে এই কথাটা কেমন হয়ে যাচ্ছে না, মানে যদি কখনো মনে হয় যে রাতুল ভাই থাকবে না, তখন আপনারা কিভাবে ব্যাপারটাকে নেবেন একটু আপনারা জানাতে পারেন। কিন্তু লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানু। অনেকে, আমি এই কথাটা বললাম যে কারণ কেউ একজন লিখেছেন যে মেলগুলো ভালো লাগছে, আপনার কণ্ঠে শুনতে ভালো লাগে। মানে যখন দেখা যাবে যে আমি ক্যারিয়ারের জন্য হয়তো বা পড়াশোনার জন্য হোক বা বিভিন্ন কাজে থাকতে পারে, আমি যখন থাকবো না, তখন আপনাদের কেমন লাগবে বা আপনারা ব্যাপারটা কীভাবে নেবেন সেটাকে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি দেখতে পাচ্ছি আরও ছিলেন আমাদের সাথে। আচ্ছা, লিখেছিলেন এমডি মনিরুল ইসলাম, আচ্ছা উনি লিখেছেন অনেক সুন্দর হয়েছে ঘটনাটি। তার পাশাপাশি দেখতে পাচ্ছি শাকিল মিয়া লিখেছেন, অনেক দেরি করে আসলাম। ফকিরহাট থেকে শুনছেন আমাদেরকে সীমান্ত। রিপন ইসলাম আপন লিখেছেন, আচ্ছা রিপন ইসলাম আপন, সুন্দর হচ্ছে গল্পগুলো, অনেক ভালো লাগছে লিখেছিলেন আমাদেরকে। কিউট পাগলি জান্নাতুল ইভা লিখেছেন, ঘটনাটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। লিখেছিলেন আমাদেরকে এমডি মারুফ। আমাদের সাথে আউসাফ সাইহান আন্নান ছিলেন। আচ্ছা, একদিন উনিও মেইল পাঠাবেন এমনটি জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হচ্ছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি কথা বাড়াতে চাই না, আমাদের স্টুডিওতে আছেন আবাবিল ভাই। আমরা আবাবিল ভাইয়ের কাছে আবারও ফিরতে চাই এবং শুনতে চাই ওনার কাছে ভৌতিক ঘটনা। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? এবার কাজটা বলতে যাচ্ছি, আচ্ছা, আমাদের এলাকার, আমাদের গ্রামেরই এটা গল্প। জি, আমার এক চাচার সঙ্গে এটা ঘটেছে। জি, ওকে, শুনবো আমরা। আজ থেকে প্রায় 8-10 বছর আগে হবে। আমাদের গ্রামে একটা বিল আছে, পগাইল বিল। পগাইল, হ্যাঁ, পগাইল, পলাইল, পগাইল, পগাইল, আচ্ছা আচ্ছা, পগাইল, সাত বিল, বগের ভিটা, জি জি, ডাঙ্গি, হ্যাঁ। মানে 7টা বিলের একটা মাথা। 7টা বিলের সাতটা বিলের মাথা। আচ্ছা আচ্ছা, প্রায় 4 কিলোমিটার ভিতরে কোনো আবাস বাড়ি নাই। আচ্ছা আচ্ছা, আবাস বাড়ি নাই। আবার
আমাদের গ্রাম থেকে যে রাস্তাটা বিলের ভিতর দিয়ে গিয়েছে, ওখানে একটা পুরাতন একটা শ্মশানও আছে, জি, পুরাতন শ্মশান। হ্যাঁ, আমার এক চাচা, উনি রাতের বেলা মাছ মারে আর কি, যে আলো দিয়ে কাটা দিয়ে মাছ মারে। হ্যাঁ, তখন বর্ষাকাল, হুম, বিলে নতুন পানি হয়েছে। আচ্ছা, আমার চাচা যাচ্ছে মাছ মারার জন্য, সাথে কাটা আছে, পলো আছে, যা মাছ মারার সরঞ্জাম লাগে, যাচ্ছে। এখন সেদিন আমাদের এই হিন্দুপাড়াতে একটা লোক মারা গেছিল। আমাদের হিন্দুপাড়াতে একটা লোক মারা গেছে। সেই লোকটা প্রায় আসরের নামাজের সময়, আসরের নামাজ পরে মানে সন্ধ্যার একটু আগে আগে সে লোকটাকে মানে পোড়ানো হয়েছে। হিন্দুদের তাদের কৃষ্টি কালচার অনুযায়ী তাকে পোড়ানো হয়েছে। আপনারা দেখবেন যখন মানুষটা পড়ে, হিন্দুরা যখন শ্মশানে মানুষ পড়ে, তার কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ পোড়া যায় না। তার অঙ্গ প্রত্যঙ্গ মানে মাংসটা থেকে শুরু করে তার শিরায় রক্তটা মানে রক্ত যা থাকে সব কিছুই মানে পুড়ে যায়। শুধু কিছু হাড় থাকে, ওই হাড়টা কখনো পোড়া যায় না। যেরকম মাথার খুলি, আবার বুকের কিছু হাড় আছে, পায়ের কিছু হাড় আছে, এগুলো পোড়া যায় না। সে লোকটাকে পোড়ানো হয়েছিল, তার মাথার খুলিটা পোড়া যায়নি, ওখানে ছিল একটু মানে আগুনে, হালকা একটু আগুনও আছে। আমার লোক মানে হিন্দু লোকগুলা লোকটাকে পড়ে তারা নিজ নিজ বাড়িতে এসেছে। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। আর রাতের বেলা ভোটার মাছ মারার কিন্তু একটা আনন্দ কোনটা, চাঁদের আলোতে কোনোদিন ভোটার মাছ মারা যায় না। যত রাত অন্ধকার হবে ভোটার মাছ বা আলোর মাছ তত বেশি পাওয়া যাবে, এবং গভীর রাতে বেশি মাছ পাওয়া যায়। আমাদের এই এলাকার মানুষ অনেক মারে, আমি নিজেও মারছি, দেখছি। আমার চাচা কিন্তু অনেক দুর্দাহী একজন মানুষ, একজন সাহসী মানুষ। উনি এই ঘটনাটা যখন শেয়ার করছে আমাকে বলল, ভাতিজা আমি একটু ভয়ও পাইনি, কিন্তু আমি তখন কেন জানি আমার শরীর থেকে একটা মানে আমি ওখানে যেন জ্ঞান হারে পড়ে যাই। তা আমার চাচা তখন যাচ্ছে মাগরিবের নামাজ পর শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। তখন আমার চাচা বাজার থেকে এসেই মাছ মারতে যাচ্ছে, এসে দেখে লাইটটা ওখানে কেন যেন গেছে, লাইটটা ওই শ্মশানের দিকে গেছে, মানে রাস্তার পাশেই। খুলিটা পরে জানে, এখনও গন্ধ বাড়াচ্ছে, মাংস পড়ে গেছে, হাড্ডি এখনও পড়ে যায় নাই। তা আমার চাচা তখন অতটা খেয়াল করেনি। ওই মানুষ মারা গেছে, আমার ওই যে ওই কাকা একটা মারা গেছে, যাই হোক তাকে পড়ানো হয়েছে, যাই হোক ওটা সমস্যা নাই। আমি আমার কাজটা সারি, আমি মাছ মারি, বিলে যা মাছ মারি। আজকে অনেক কালো রাত্রি, মাছ পাওয়া যাবে অনেক। জি, যাচ্ছে সাত বিল, যেটা কি আমি একটু আগে বললাম, 7 বিল, 7টা বিলের মাথা, 7টা বিলের মাথা। এই বিলটা 3টা ইউনিয়নের একটা প্রাণকেন্দ্রীয় বিল বলা যায়। আচ্ছা, 4 নং শাহপাড়া, 8 নং ভাতগ্রাম, জি, 11 নং খদ্দকমরপুর। ওকে, আমার গ্রামের নাম মধ্যফুলবাড়ি। হ্যাঁ, হ্যাঁ, বিলের মাথা একটা প্রজেক্টও আছে ওখানে, একটা প্রজেক্ট, আচ্ছা, বিশাল বড় একটা প্রজেক্ট আছে। প্রজেক্টের আশপাশে অনেক একটু রাস্তা আছে, যাওয়ার মতো রাস্তা আছে। আবার যাকে আমরা চুয়া বলি, আঞ্চলিক ভাষায় চুয়া বলি, অনেক পুরাতন চুয়া মাছ পাওয়া যায়। রাইট। তা আমার চাচা মাছ মারতে নামলো বিলে, মাছ পাইছে, অনেকগুলো মাছই পাইছে, ছোট বড় মাছ পাইছে। কিন্তু আমার চাচা বিড়ি খায় আর কি, জি, বিড়ি লাগালো আর কি, বিড়ি খাওয়া শেষ হয়ে অনেকগুলো মাছ মারছে। আবার লাইটে চার্জ আছে, আর একটু মাছ মারে না কেন, তাহলে মাছ বেশি পাওয়া যাবে। রাইট। আমার চাচা তখন মনে করলো আর একটু আমি এখানে জিরাই, বট গাছ, ওখানে কিন্তু একটা বট গাছ আছে, বিলের ভেতরে একটা বট গাছ আছে। গাছটা এখনো আছে বট গাছটা। আমার চাচা ওখানে দম নিচ্ছে, রেস্ট নিচ্ছে।
20-25 মিনিট রেস্ট নিল, আচ্ছা। আবার বিলের ভিতরে নামে গেল। হুম হুম। তখন উষা উষা মানে বর্ষাকালে একটু উঁচা উঁচা পানি হয় না, মানে জি। উঁচাতে একটু পানি আসে, তখন উঁচাতে পানি বট গাছের গোড়া থেকে শুরু করলো, মাছ মারা শুরু। নামলো, একটা মাছের শব্দ পাওয়া গেল, মানে খল 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 শব্দ করছে একটা মাছ, মনে হচ্ছে বিশাল বড় একটা মাছ হবে। তা আমার চাচা লাইট নিয়ে একটু আগেচ্ছে কিরে শব্দ পাচ্ছি আমি পাশের জমিটাতে। তাই আমার পাশের জমিটাতে যাচ্ছি, তাই আবার শব্দটা আবার একটু সামনে যাচ্ছে, কারণটা কি, রহস্যটা কি? আমার চাচা আরও এগোচ্ছে, কিন্তু মাছটাও সামনে যাচ্ছে। মাছটা যে যাচ্ছে বোঝা যাচ্ছে, মানে লাফাল দিয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। তা আমার চাচা মনে করছে, দাঁড়া, তুই কই যাবি, আমার কাছে ক্যাটা আছে, তোকে আমি মারবই আজকে, আচ্ছা। তোকে আজকে আমি মারবই, না মারে আমি আজকে বাড়িতে যাব না। প্রয়োজন হলে এখানে ফজরের আজান দেবে, তবুও আমি তোকে মেরে এখান থেকে যাব। তা আমার চাচা আরও এগোচ্ছে। তো এগোতে আমার চাচার ওখানে পানি প্রায় হাঁটুর উপরে পানি হবে। হুম হুম। মাছটা আরও সামনে যাচ্ছে, বিলের ভিতরে যাচ্ছে, বিলের ভিতরে আচ্ছা। যাচ্ছে। আমার চাচার পানি কোমর উপরে পানি উঠে গেল, তাও যাচ্ছে। আমার চাচার কিন্তু ওইটা হুঁশ নেই যে কোমরের উপরে পানি উঠে গেল, আমার চাচার ওইটা হুঁশ নেই। আচ্ছা আচ্ছা। আমার চাচার হুঁশ ওই মাছটাকে মারাই লাগবে। জি। ওই মাছটা কোনো যেন আবার মানে আরো বিকট শব্দ করে যাচ্ছে, আরো বিকট শব্দ করে যাচ্ছে মাছটা, সামনে আরো যাচ্ছে। মানে ওর উদ্দেশ্য কি, ওর ডাকছে সামনে, তুই আয় সামনে আয়, তো বেশি পানিতে নিয়ে যা, তোকে আমি মারে ফেলাবো। ওর কিন্তু উদ্দেশ্য এইটা। ওই আরো যাচ্ছে। ওখানে যায় আমার চাচা, কিছু মাছটা ওখানে যায় একটু হারাইছে, মানে একটু হারাই গেল, আর আফাল দিচ্ছে না, কিছু করছে না। আমার চাচা বলতেছে, আমি এত দূরে আসলাম, কই আসলাম আমি এখানে, আমি দিক খুঁজে পাচ্ছি না, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, কোনটা দক্ষিণ, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তখন আমার চাচার একটা করলো, এটা কি মাছ, কি আদৌ কি মাছ? তো আমার আমার লাইফেতে এমন মাছ আমি কোনোদিন দেখি নাই যে আমাকে সামনে নিয়ে যাচ্ছে বা মানে হারিয়ে যাচ্ছে, আবার সামনে যে মাছটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা। তা আমার চাচা ওখান থেকে আবার ব্যাগ দিয়ে ফিরে আসছে, না সামনে যাওয়া যাবে না, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তখন বাজে রাত 1:45। ওকে। 1:45 তখন সময়। আবার যখন আমার চাচা ব্যাগ আসতেছে, মাছটা আবার লাফাল দিচ্ছে। আচ্ছা। মানে আমার চাচার মনে একটু লোভ জাগতেছে, তোকে তুই এখনই হারে গেলি, তুই আবার আসলি, দেখ তোকে মারিয়ে যাবো, আমি এতদূর পানিতে আসছি, আমার বুক পর্যন্ত পানি উঠে গেছে, তোকে আমি মারবো, ক্যাটাতে আসবি, তোকে আমি মারবই। এখন আমার চাচা আবার যাচ্ছে, ওর দিকে যাচ্ছে। আল্লাহ, আমার চাচার গলা পর্যন্ত পানি আমার চাচার গলা পর্যন্ত উঠে গেল। আচ্ছা। তখন ওই মাছটা দেখে সামনে কয়েকটা মাছ আরো আসলো, কয়েকটা, 5-7টা মাছ হবে, আগে পিছনে সামনে মাছ দিয়ে ভরে গেল। আচ্ছা। তখন ওখানে আমার চাচা একটু ভয়ে কাজ করলো, এরা তো মানুষ না, এরা তো কোনো মাছ জাতীয় কোনো জিনিস না, এরা তো কোনো মানে উপরেন্তি হাওয়া বা ভৌতিক মানে ভূত ধরনের কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ। কারণ এই বিলটা তো ভালো না, মাছ মারতে আসে, আমি অনেক কিছু দেখছি, কিন্তু আমার লাইফে এটাই বড়, এটাই আমার লাইফে বড়। তা আমার চাচা ওখান থেকে মানে কোন দিকে যে আসবে, আমাদের বাড়ি কোন দিকে, আমার বাড়ির রাস্তাতে আসা লাগবে নাকি, রাইট। আমার চাচা এখন ওখানে কোন দিকে যাবে আমার খুঁজে পাচ্ছে না। জি। তখন আমার চাচার মনে হলো, কিরে ভাত গ্রামের টাওয়ারটা ওটা হলো আমাদের উত্তর পাশে, আমাদের গাছের বাজার তখন কোনো টাওয়ার হয়নি। টাওয়ারের আলো কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, একটা দিক নির্দেশনা পাওয়া যায় টাওয়ারের আলো দেখে। রাইট। টাওয়ারের আলো পাওয়া যাচ্ছে। তখন আমার চাচা মনে করতেছে টাওয়ারটা আছে হলো পচার বাজারে, এই টাওয়ারটা আছে পচার বাজার আছে। তখন ওই পচার বাজারটা দেখা যাচ্ছে দক্ষিণ দিকে। আমাদের বাড়ি উত্তর দিকে, ওইটা আমাদের বাড়ি দেখা যাচ্ছে উত্তর দিকে, পচার বাজার দেখা যাচ্ছে
দক্ষিণ দিকে। আসলে তো এটা হওয়ার কথা না। আমার চাচা বলতেছে কি আমাদের বাড়িতে দক্ষিণ দিকে, পচার বাজার কেমন আবার দক্ষিণ দিকে হলো? তখন আমার চাচা ইয়ে করলো, কারণ আমার এই যে এরা এরা কোনো ভূত জাতীয় জিনিস ছিল, এটাই আমার দিকটা নির্দেশ মানে ইয়েটা করে ফেলাইছে। আমার চাচা আর সামনে এগোচ্ছে না। আচ্ছা, আবার আমার চাচার সামনে আবার ব্যাগ আসতেছে, ব্যাগ অনেক দূর চলে গেছে, কিন্তু প্রায় পানির ভিতর দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে গেছে। 1 কিলোমিটার রাস্তা পানির ভিতরে কিন্তু আছে, আচ্ছা, কোনো ডাঙ্গা নাই, আশপাশে কোনো ডাঙ্গা নাই, উঁচু স্থান নাই। আমার চাচা ওই আলো অতিক্রম করে পচার বাজার দিকে যাচ্ছে, মানে ওই আলোটা অতিক্রম করে যাচ্ছে, জি, মানে পচার বাজার দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে পরে আবার আসবে, বাড়িতে আসবে। আমার চাচা এদিক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আসার পরে ওখানে মানে সাগরে একটা ইয়েও হয় না, সাগরে একটা উত্তাল পাতাল একটা ঢেউ হয় না, ঢেউ, এটা ঢেউর শব্দ, গর্জন কিন্তু হয়, গর্জন। জি, ওরা মনে হচ্ছে ওখানে কতশো লাখ যেন মাছ যেন ওরা উথাল পাতাল করতেছে। বিল আজকে মাছ দিয়ে ভরে গেছে, উথাল পাতাল করে ওখানে একটা আলোর সৃষ্টি হলো। ওখানে আলোর সৃষ্টি হলো, আমার চাচা ততক্ষণে ওদের বললাম বট গাছের ওখানে এসে দাঁড়াইছে। হ্যাঁ, আমার চাচা খালি ওদের দিকে দেখতেছে, পুরো বিল ওরা আলো দিয়ে ভরে যাচ্ছে, ওরা নাচতেছে, গান মানে নাচতেছে, গান টান গাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে। আচ্ছা, তখন আমার চাচার মানে যেগুলো মাছ ছিল, ওই যে বললাম না, ওই যে পানির ভিতরে গেছে, সবগুলো মাছ আবার চলে গেছে, সবগুলো মাছ আবার পানিতে চলে গেছে। পরে আমার চাচা একটা মাছও কাছে একটা মাছও নাই, আবার বাড়ি চলে আসতেছে, এসে মানে ওখানে মানে একাই আসতে পারতেছে না, কি একটা অবস্থা। বিলের ভিতরে কেউ না, একা একা সবাই মাছ চলে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। ওরা সন্ধ্যার সময় ওরা মাছ মেরে নিয়ে বাড়িতে চলে গেছে, কেউ না। এখন কেমনে যায় পচার বাজার, জি, অন্য একটা জায়গায় চলে গেছে পচার বাজার। পরে একটা লোকের সাথে দেখা হলো, সে লোকের সাথে আমার চাচা যে দুটো কথা বলছে, কথা বলার সাথে আমার চাচা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা, অজ্ঞান হয়ে পড়ার পরে আমার চাচার মাথায় পানি দিল, ইয়ে করলো, টক জিনিস খাওয়াইলো। তারপরে আমার চাচা ওটা আবার উল্লেখ করে বলল, আমার বাড়িতে বাবা এখানে না, আমার বাড়ি হলো ফুলবাড়িতে, জি, আর এখানে তো পানি যাওয়া যাবে না। সেদিন আমার চাচা ওই লোকটার বাড়িতে ছিল, পরের দিন আমার চাচা ফিরে আসছে, পরের দিন কয়েকদিন পরে আমার সঙ্গে এই গল্পটা শেয়ার করলো আর কি। আচ্ছা, তাই ছিল আজকের এই ছিল ঘটনা। টপিক। অনেক অনেক ধন্যবাদ আবাবিল ভাই, আপনার দ্বিতীয় ঘটনাটি অনেক চমৎকার ছিল। এবং আপনি যে বিলটার কথা বললেন যে 7টা বিলের মাথা, মানে এবং বিশাল একটা জায়গা জুড়ে এই জায়গাটির অবস্থান, এটা কোন জায়গায়? পগাইল 7 বিল, আচ্ছা, তাহলে আচ্ছা। সাদুল্লাপুর উপজেলায়। সাদুল্লাপুর উপজেলায়, মানে এরিয়াটা কত বড় হতে পারে? বললাম না 4 কিলোমিটার ভিতরে কোনো বাড়ি নাই। জি, 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 ওকে। যাই হোক, অবাক হলাম যে 7টা বিল সেখানে, এবং সেই জায়গাটার নাম হচ্ছে 7টা বিলের মাথা। যাই হোক, অনেক চমৎকার ছিল আজকের ঘটনাগুলো। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে লাইভে আছি, লাইভের কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানতে চাই। নয়ন সরকার ভাই উনি ছিলেন আমাদের সাথে, ইলিয়াস শেখ লিখেছিলেন, রিয়ন লিখেছিলেন ভাইয়া, মনির হোসেন লিখেছেন, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার মতামতের জন্য। লিখেছিলেন আবাবিল ইসলাম, লিখেছেন ভালো হচ্ছে, থ্যাংক ইউ। রাসেল লিখেছিলেন আমাদেরকে, আব্বু আম্মু অন্য রুমে আর আমি অন্য রুমে শুয়ে আছি এবং শুনছি, ভয় লাগছে, চালিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, উনিও শুনছেন। রূপার বাজার থেকে ছিলেন আমাদের সাথে রাসেল। নয়ন সরকার ভাই অল্প সময় আছি, যাই হোক, নয়ন সরকার ভাই আমাদের আগে উনি নিজেই বিদায় দিয়ে দেন প্রতি সপ্তাহে। যাই হোক, এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াবো না, আপনাদেরকে নিয়মকানুনগুলো জানাবো এবং আমরা এই মুহূর্তে ঘটনা শুনবো মানিক ভাইয়ের কাছ থেকে। তো দেখতে পাচ্ছি ছিলেন আমাদের সাথে আলমগীর আহমেদ। মাছ ধরার ঘটনাটা অনেক ভয়ঙ্কর ছিল। সেই সাথে আরও যারা লিখেছিলেন আমাদের সাথে, এই যে তপু ছিল আমাদের সাথে, সৌদি আরব থেকে দেখছেন একজন শান্ত শিশির ভাই, আপনার নাম জানাবেন। লিখেছিলেন আমাদেরকে প্রফেসর গেমিং, লিখেছিলেন আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন। আলমগীর আহমেদ লিখেছিলেন আমাদেরকে, ছিলেন আচ্ছা আরশিয়া রাফসা ছিলেন আমাদের সাথে, ছিলেন মেহেদি হাসান, লিখেছিলেন গল্পগুলো শুনে অনেক অনেক বেশি ভয় লাগছে। সেই সাথে লিখেছিলেন আমাদেরকে, ভাই আমার নাম মলিন, আমি শুনছি গাইবান্ধা থেকে। আমি নিয়মকানুনগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কে কারা কোথা থেকে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করে স্টুডিওতে আসবেন। যারা আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে
ফোন করতে পারেন একটা নম্বরে 01713484465। এটা রেডিও সারাবেলার অফিসিয়াল নাম্বার। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আবারও নাম্বারটি বলছি 01713484465। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমাদের স্টুডিওতে আসতে পারবে না, অর্থাৎ গাইবান্ধা জেলার বাইরে থেকে শোনেন, দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা গাইবান্ধার মধ্যে থেকেও আসার সুযোগ হবে না আপনার, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনাটি প্রচার করা হোক, বা আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদের মেইল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। লিখেছিলেন সম্রাট সাগর, খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। কাজীর বাজার থেকে আমার আচ্ছা ওকে, ইলিয়াস শেখ লিখেছেন ওনার বাবা শুনছেন এক রুম থেকে এবং উনি আরেকটা রুম থেকে শুনছেন ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। সব বয়সী মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি আমরা, তাই না? অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটি জানানোর জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা শাকিল হোসেন লিখেছেন যে আমার ঘটনাটা কোথায়। শাকিল হোসেন, আপনার ঘটনাটি যদি পাঠিয়ে থাকেন অবশ্যই প্রচার হবে, আজকে না হোক কালকে। কিন্তু এখন দেখা যায় একটা বিষয় আমি খুবই খেয়াল করি, এটা আসলে বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না বা হেও করতে চাই না। কিছু কিছু মানুষ আছেন, যেহেতু এআই এর যুগ, মানে এআই জেনারেটেড কিছু ঘটনা আমাদেরকে লিখে পাঠান, আসলে কেমন যেন উদ্ভট উদ্ভট লাগে। সবাই চেষ্টা করবেন অথেন্টিক ঘটনা পাঠানোর, এবং যারা এই ধরনের এআই জেনারেটেড ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন সেই ঘটনাগুলো অবশ্যই সিলেক্ট করা হবে না। তো যাই হোক, আমি তাই বলেছি, আমি আপনাকে বলছি তা নয়, কিন্তু আমার যেহেতু মনে পড়লো এই মুহূর্তে, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। সীমান্ত ইসলাম হাই লিখেছেন, আপনি তখন থেকে হাই লিখে যাচ্ছেন সীমান্ত ইসলাম। সম্রাট সাগর, লাইট বন্ধ করে ঘটনা বললে ভালো হয়। আচ্ছা, আপনি তো আর পুরোটা সময় আমাদেরকে চোখ লাগিয়ে দেখবেন না যে আমরা কি করছি। দেখা যাচ্ছে যে আমি যখন ভৌতিক ঘটনা শুনি, আমি ঘুমানোর আগে বা হচ্ছে পড়ার সময় দেখা যায় যে ফোনটা সাইডে অথবা পিসিতে প্লে করে আমি পাশে আমার কাজ করি এবং সেই সাথে ঘটনা শুনি। তো এরকম হয় ব্যাপারটা। যাই হোক, রিয়াদ থেকে দেখছেন আমাদেরকে সম্রাট সাগর ভাই, উনি লিখেছেন খুব সুন্দর হচ্ছে ভাইয়া, অনেক অনেক শুভকামনা, যেহেতু আপনি দেশের বাইরে থেকে দেখছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে সুস্থতা কামনা করি এবং আপনার জন্য দোয়া এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল। লিখেছেন রিয়ন, আচ্ছা আচ্ছা, উনি লিখেছেন ভাইয়া হাই হ্যালো। যাই হোক, আর কথা বাড়তে চাই না। এই মুহূর্তে আমাদের পাশে মানিক ভাই আছেন, মানিক ভাইয়ের থেকে আমরা আরেকটি ঘটনা শুনবো। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? রাতুল ভাইয়া অনেক ধন্যবাদ যে আবার গল্প বলে সুযোগ করে দেওয়ার জন্য। এইবার ঘটনাটা শুনবো হচ্ছে মজনু চাচার কাছ থেকে শোনা আর কি। জি জি, এর আগের ঘটনাটি ওটা ওনার থেকেই। জি জি, আগেই বলেছিলাম যে চাচার হলো মাছ ধরায় পেশা ছিল। এই ঘটনাটা 1970 অথবা 80 হবে আর কি, সেই সময়ের ঘটনা। 1970 সাল অথবা 80। তা চাচা বিভিন্ন বিলে গিয়ে মাছ ধরতো আর কি। আচ্ছা আচ্ছা। সেই সময় তো কারেন্ট ছিল না, আর হচ্ছে হলো লাইটও ছিল না আর কি। লাইট ছিল ব্যাটারি, ব্যাটারি চাচা বলছিল আর কি। আর হচ্ছে হেরিকেন দিয়ে চাচা যখন মাছ ধরতে যাইতো তখন হচ্ছে সঙ্গে করে হেরিকেন নিয়ে যাইতো। জি, হ্যাঁ শুনবি হ্যাঁ, সেই দিন হচ্ছে চাচা হচ্ছে হলো যে বাদিয়াখালী ওটা শোল্লার বিল নামে একটা বিল আছে, ওখানে সাথে শ্মশান ঘাটও আছে আর কি। তা চাচা আবার ওই যে ডাটি বসি দিয়ে মাছ ধরতো আর কি। আচ্ছা। তা চাচা সেই দিন আনুমানিক 12টার দিকে মানে ডাটি বসি দিছিল। ভাইয়া ডাটি বসি দেওয়ার সিস্টেমটা কি মনে করেন হচ্ছে টোপ দিয়ে 2-3 ঘন্টা আর কি ওয়েট করা লাগে আর কি। মাছ যখন ধরবে তারপরে আবার বিলে গিয়ে নেমে তারপর মাছ আবার ধরে নিয়ে আসে আর কি। ও আচ্ছা আচ্ছা। তা চাচা যখন দিনের বেলায় 12টার দিকে যখন হচ্ছে টোপটা দিল, তার কিছুক্ষণ পর পরে ওই শ্মশান ঘাটে সেই দিন একটা হিন্দু লোক মারা গেছিল আর কি। আচ্ছা আচ্ছা। তা তখন হচ্ছে হলো চাচা দেখতেছে যে লাশ নিয়ে আসতেছে, খড়ি নিয়ে আসতেছে তাকে পোড়ানোর জন্য। জি। তা চাচাও গেল। চাচার আবার খুবই সাহস ছিল, তার কারণ চাচা বিভিন্ন বিলে গিয়ে দূরে দূরে গিয়ে মাছ ধরতো আর কি। তা দিনের বেলা হওয়ায় চাচা আবার নিজেও গেল আর কি। মরা কিভাবে পড়ে চাচা আবার নিজে গিয়ে সরাসরি দেখলো। তা দেখার পরে চাচা মাছ মারলো। তা সেই দিন ওই শোল্লার বিলে চাচা প্রচুর পরিমাণে মাছ পাইছিল আর কি। তখন চাচার মনে হলো যে আজকে এই বিলেই মাছ ধরবো আর কি। চাচা তখন কি করলো, ওই যে বিলে মাছ ধরার পর সেগুলো বাজারে বিক্রি করে চাচা আবার বাড়িতে আসছে ওই বাদিয়াখালী থেকে।
বাড়িতে আসার পরে চাচা মনে করলো যে রাতেও যেহেতু মাছ ধরবো, তা একা একা তো আসলে এই বিলে থাকাও একটু কেমন লাগবে, তো গল্প করার জন্য উনি মনে করলো যে আর একজনকে নিয়ে গিয়ে রাতেও মাছ ধরবো, যেহেতু দিনের বেলায় অনেক মাছ পাইছি। আর ডাটি বসিতে হয় কি দিনের বেলার চেয়ে রাতের বেলায় বেশি মাছ ধরে। জি। তা তখন চাচা আরেকজনকে নিয়ে গেছে রাতের বেলা, যে আমরা ওখানে থাকবো, দিনের বেলা আমি অনেক মাছ পাইছি, আমার মনে হয় কি যে রাতের বেলা মনে হয় আরো বেশি মাছ পাবো। আচ্ছা। তারপরে উনি একজনকে নিয়ে গেছে। তা চাচার তো প্রচুর সাহস ছিল, কিন্তু যাকে নিয়ে গেছে সে আবার একটু ভীতু টাইপের ছিল। তা চাচা রাতের বেলা টোপ দিছে, দিয়ে হেরিকেন একটু মনে করেন জ্বালিয়ে চাচা মানে সঙ্গে যাকে নিয়ে গেছে সেও আবার টোপ দিছে। আচ্ছা। তা তখন তারা গল্প করতেছে, আর হচ্ছে টোপ যেহেতু দিয়ে আসছে একটু সময় লাগে। তা তখন যাকে সঙ্গে করে নিয়ে গেছে সে আবার দেখতেছে যে বিলে কে জানি মাছ তুলতেছে আর কি, বা মাছ ধরতেছে। তা তখন মজনু চাচাকে বলতেছে যে আমরা টোপ দিয়ে আসলাম, কেউ মনে হয় আসছে আমাদের মাছগুলো মানে তুলতেছে, কয় না। তারপরে হেরিকেন ছিল তখন, লাইট ছিল না। তারপরে চাচা বললো দেখি একটু গিয়ে, তারপরে দেখে যে না কিছুই নাই। তারপরে মজনু চাচা বললো যে না এখানে তো কেউ নাই, কয় না আমি দেখলাম যে আমরা টোপ যেখানে দিছি সেখানে ওই যে মাছগুলো মনে হয় তুলতেছে। আচ্ছা। তারপরে বলতেছে যে না আমি তো কাউকে দেখতেছি না। তা উনি আর কি দেখতেছে আর কি। তারপরে দেখতেছে যে মানে একটা শব্দ আসতেছে আর কি ওনার কানে, যে ওনাকে কেউ মনে হয় ডাকতেছে। আচ্ছা। তা উনি ওনার সাথে এমন ঘটনা ঘটতেছে, কিন্তু মজনু চাচা কিছুই শুনতেছে না আর কিছুই দেখতেছে না। তা তখন হলো মজনু চাচা বললো যে আমরা একটা কাজ করি, আমরা যে টোপগুলো দিয়ে আসলাম আমরা একটু গিয়ে দেখি যে মাছ ধরছে কিনা। তারপরে মজনু চাচা বললো যে তাহলে আমি যাই, তুমি এই জায়গায় থাকো, আমি গিয়ে খালি দেখি আসি। তারপরে কয় যে না আমিও যাব। তারপরে কয় চলো। তা দুইজনে একটু মানে দূরত্ব ছিল আর কি, দেখা গেলো 50-60 হাত। তা দুইজন দুই দিকে মাছ তুলতেছে আর কি। আচ্ছা। এখন মজনু চাচা বলতেছে কি রে তোরগুলোতে কি কেমন মাছ ধরছে? এখন হলো উনি বলতেছে যে আমারগুলো তো অনেক মাছ ধরছে। তা মজনু চাচা বলতেছে যে আমারগুলো তো নাই। তা উনি এখন মাছ ধরছে, সেগুলো মাছ ধরি উনি ওনার পাতিলে রাখতেছে। তারপরে মজনু চাচা বলতেছে আমারগুলো তো মাছ নাই, তোরগুলো তো মাছ এত বেশি কেন? তারপরে মজনু চাচা বলতেছে আমি আমারগুলো চেক করে তারপর তোর কাছে মানে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। তা ইনি মনে করেন যে বড়শিগুলো দিছে মোটামুটি অনেকগুলো মাছ হয়েছে আর কি। আচ্ছা। তা ইনি যে মাছ ধরে ধরে রাখতেছে, তারপরে যখন উনি যে জায়গায় রাখবে আর কি ঠিকই রাখতেছে, কিন্তু মাছ একটু ওয়েট হওয়ার কথা না, যেহেতু মাছ বসি থেকে খুলতেছে, খোলার পরে উনি রাখবে যে ভান্ডটাতে একটু মাছ দেখা যাবে বেশি হবে। অনেকক্ষণ থেকে তো একই কাজ করছেন, মাছ নিচ্ছেন এবং রাখছেন। পরে ওনার কাছে কেন জানি উনি মানে মাছ বেশি ধরার কারণে উনি আনন্দে খালি মাছ বসি থেকে নিতেছে আর রাখতেছে, ওনার ভিতরে আর এরকমটা নাই। তারপরে উনি যখন মাছগুলো যখন হলো উনি তুলতেছে, চাচা ওদিকে তো দেখতেছে তারগুলোতে নাই, চাচা খুঁজতেছে যে কোনোটাতে ধরছে কিনা, ওনারটা যেহেতু অত ধরছে। তারপরে ইনি এখন হলো হাড়ির দিকে দেখে কি রে রাত্রেবেলা তো ভাই সেটা হচ্ছে হেরিকেনটা উনি মানে যেখানে থাকে ওখানে রাখিয়ে গেছিল আর কি। আর তখন হচ্ছে হলো আমাকে চাচা বলছিল যে ওনাদের কাছে একটা গ্যাস লাইট ছিল, ওইটাতে বলে পেট্রোল ভরানো যাইতো আর কি। আচ্ছা, পেট্রোল ভরানো। হ্যাঁ, এটাকে মানে উনি আমাকে বললো, আমি বললাম যে এরকম লাইটের কথা আমি কখনো কোনোদিন শুনি নাই। আচ্ছা আচ্ছা। উনি একটা লাইটের কথা বলছিল যে, তারপরে উনি বললো যে খুব বেশি অন্ধকারও ছিল না, আবার একটু চাঁদের আলো হালকা দেখা যাচ্ছিল। তারপরে এখন চাচা যখন শেষের দিকে ওনার কাছে আসবে, তা পরে ওনার কাছে যখন আসলো, আসার পর বললো কি রে দেখি তোর মাছগুলা। তারপরে এনারও প্রায় বসিস খেলা শেষ। তারপরে চাচা বলে দেখে যে ওনার পাতিলে কোনো মাছই নাই। আচ্ছা। তারপরে তো ওই লোক ভয় পাইছে। তা চাচা বলে কি রে তুই তো আমাকে ওখান থেকে বললি যে অনেক মাছ, কিন্তু তোর মাছ কই? তা উনি এখন বলতেছে যে না ভাই আমি তো নিজে হাতে মাছগুলো খুলি এখানে রাখছি। আচ্ছা। আমি তো চাচা বলতেছে কয় যে তুই বলতেছিস দেখ আমার পাতিলে আমার ভান্ডে দেখ আমার এখানে 5-6টা শুধু মাছ ধরা পড়ছে, সেগুলো তো আছে, কিন্তু তুই তো বললি যে অনেকগুলো মাছ ধরছিস, সে মাছ কই? আচ্ছা। তো ওনার পাতিলে মনে হয় শুধু 2টা না 1টা মাছ ছিল আর কি, ওনার যে ভান্ডটা ছিল। তারপরে ওনারা প্ল্যান করেই গেছে, খাবারও নিয়ে গেছে যে আমরা রাতের বেলা ওখানেই থাকবো। তা চাচা আবার যে বিলেই যাইতো ভাইয়া সেই বিলেই উনি থাকতো আর কি। উনি আমারে বলছে যে বাবা আমি শ্মশান ঘাটে গিয়েও যে ওই যে মানুষ পোড়ানোর পরে যে মাথার খুলি থাকে, কতটুকু সত্য জানি না, ওনার মুখে যেটুকু শুনছি আমি, যে ওই খুলি উনি মাথায় দিয়ে ঘুমাইতো। তা আমি ওনার কথাগুলো শুনে
মানে অবিশ্বাস্য একটু লাগছে আমার কাছে। আমি চাচাকে বলছিলাম যে চাচা এটাও কি সম্ভব? আমরা যতই বলি যে আমি ভয় পাই না, যেমন আমি যে মেঘডুমুরের বিলে থাকি, এটা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নের শেষ সীমানা। আচ্ছা আমার শুরুতে যখন আমি যাই ওই বিলে আমি একাই থাকি আর কি, শুরুর দিকে। আমার যে বিলের মানে পিছনেও মনে করেন বাড়ি না হলো 500 থেকে 600 ফিট ফাঁকে, সামনেও সেম। আচ্ছা ওখানে যদি রাতের বেলা একটা, আমি যখন ছিলাম প্রথমের দিকে কদম ফুল যখন একটা টিনে পড়তো, আমার কলিজা মানে কাঁপিয়ে উঠতো, যখন প্রথমে একাই ছিলাম। তা আমার ভয়, আমি গেলাম চাচা আপনার পাশে আমার এই বিলে আমি শুনছি যে এর আগেও একাকী লোক ছিল, আমি সেই সাহসেই থাকা, ছোটবেলা থেকে খুব একটা বেশি ভয় করি না। জি কিন্তু আপনি শ্মশান ঘাটে গিয়ে রাতের বেলা লাশ পোড়ানো হয়েছে, সেই মাথায় দিয়ে কেমনি এটা সম্ভব? কয় বাবা তুমি হয়তো বিশ্বাস করবে না, তুমি আমার সাথে যে কোনো ভৌতিক জায়গায়, যে কোনো ভয়ানক জায়গায় যদি চ্যালেঞ্জ করো আমি যাইতে পারবো। আমি অনেক কবিরাজের সাথেও গেছি। তারপরে চাচাকে বললাম চাচা পরের ঘটনাটা কি হয়েছে? তারপরে কয় বাবা আমি তো ওনাকে যখন হলো প্রথমবার গেলাম, যে মাছ উনি ধরলো, অনেকগুলো মাছ পাইলো না, তখনকার পর থেকে ওনার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে আর কি। তারপর আবার ওনাকে নিয়ে আসলাম, বললাম যে ভয়ের কিছু নাই, এখানে আমি আজকে দিনের বেলায় লাশ পোড়ানো দেখছি, ভয় তো আমারে পাওয়ার বেশি কথা, আর আমি তো যেহেতু তোমার সাথে আছি, ভয়ের কিছু নাই। তারপরে আবার রাতের বেলা, তারপরে বলে ওনার সাথে যে ভাই ছিল উনি বলে দেখে যে মানে একটা মানুষ, মানে শরীরে তার কিছুই নাই, সেই মানুষ হাঁটি বাড়াতেছে। তারপরে বলে কয় মজনু ভাই এই যে লোক হেঁটে যাচ্ছে, কয় যে আপনার আমার সামন দিয়ে গেল। আবার বলে সামনে নাচানাচি করতেছে। তারপরে বলে যে এখানে তো কিছুই নাই, হ্যাঁ এখানে আমি আছি, হ্যাঁ কোনো ভয় নাই, সমস্যা নাই, তুই হলো আমার সাথে থাক, আমরা আর কিছুক্ষণ পর আবার গিয়ে দেখবো যে মাছ আছে কিনা। তারপরে বলে উনি ওনাকে বললো যে তুই গেলেই তো হলো মাছ ধরিস, আর হলো আমি তো মাছ কম পাই, তুই আমার সাথে থাক। কয় না এবারকা দেখি কি হয়, এবারকা মাছ আমি যেহেতু নিজে ধরে রাখছিলাম, এবারকা যেহেতু নাই, হ্যাঁ দেখি এবারকা কি হয়। তারপরে মজনু চাচা সহকারে তখন মানে রাত 12টা পার হবে আর কি। তারপরে উনি ওনার মতো করে মাছ ধরা শুরু করছে, হ্যাঁ ইনি এনার মতো করে মাছ ধরা শুরু করছে। আর হচ্ছে যেহেতু একবার অলৌকিক ঘটনা ঘটছিল, তখন মজনু চাচা বলছিল যে এবারকা এর আগের বার যেহেতু মাছটা আমরা কম পাইছি, এবারকা আমরা একটু দেরিতে যাব। তার দেরিতে যাওয়ার পরে চাচা এদিকে মাছ ধরতেছে, তখন চাচারটাতে আবার হলো মাছটা একটু বেশি ধরছে। তো এই চাচা এখান থেকে বলতেছে যে কিরে এবারকা তোর কি খবর? তা বলতেছে যে এবারকা আমারটা তো একটু মাছ কম আছে, কিন্তু এবারকার মাছগুলো একটু বড় বড়। উনি বলতেছে কয় আচ্ছা এবারকা তুই হলো যদি এরপরে আবার বড় মাছ ধরিস আমাকে তুই একটু ডাক দিবি। আচ্ছা তারপরে চাচা ওখানে মাছ ধরতেছে, ইনি এখানে মাছ ধরতেছে। তারপরে বলে চাচা ওখান থেকে ডাকে, তারপরে বলে এখানে কোনো কথা আসে না আর কি। তা চাচা তো একটু ভয় পাইছে যে কিরে আমি তো একটু বরবরের সাথে কথা বলতেছি, ওর কথা শোনা যাচ্ছে না কেন। তা চাচার অর্ধেক যখন মানে বসি দেখা শেষ, তখন চাচা আবার ডাক দিছে ওনারে, আচ্ছা যে কিরে তুই কই? তারপরে বলে যখন শব্দ না আসে চাচা তখন ওখানে গিয়েছে, গিয়ে বলে দেখে যে ওনার সাথে যে ছিল সে ওখানেই নাই। আচ্ছা চাচা তো একদম ভয়ে শেষ, যে আমি সাথে করে নিয়ে আসলাম তাকে যদি আমি এখন না পাই, বাড়িতে গিয়ে আমি কি বলবো, কি জবাব দিব, হ্যাঁ কি হবে? তা চাচাও একটু ভয়ের মধ্যে পড়ে গেছে যে না জানি আমার কি হয়। যতই সাহস হোক, যেহেতু তার বাসা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নে, সে বাদিয়াখালীর ওদিকে গেছে শোল্লার বিলে, হ্যাঁ ওখানে শ্মশান ঘাটও আছে, যদি কোনো দর্শক শ্রোতা থাকে তারা অবশ্যই বিলটার নাম জেনে থাকবেন আর কি। চাচা ভয়ের মধ্যে পড়ে গেছে। এখন চাচা কি করবে? এখন চাচা মাছ ধরা বাদ দিয়ে আবার হেরিকেনের কাছে আসছে, হেরিকেনের লাইট জেলে চাচা খুঁজতেছে। তারপরে চাচা পানির দিকে খুঁজলো, নাই। তারপরে চাচা মনে করলো যে ও যেহেতু বলতেছে যে আমি মরা মানুষ দেখতে, যে মানুষ দেখলাম, সে মানুষের শরীরে কিছু নাই, সেই মানুষ নাচানাচি করতেছে। চাচার কেন জানি মনে হলো যে আমি একটু বট গাছে শ্মশানের ওখানে যাই। আচ্ছা তারপরে চাচা আবার হচ্ছে শ্মশানে গেল। চাচা এখনো বেঁচে আছে, মজনু চাচা নাম, আমার বিলের সাথে। তা চাচার যে সাহস আছে এটা আমি প্রমাণও করছিলাম আর কি। তারপরে চাচাকে বললাম চাচা আপনি ওনাকে খুঁজে পাইলেন কেমনে? তারপরে চাচা বললো যে আমি যখন সব দিকে খুঁজলাম যে উনি কোথাও নাই, তারপরে তো আমি মনে করো ভয়ে ছিলাম, কিন্তু আমি যেহেতু কবিরাজের সাথে অনেক জায়গায় গেছিলাম, তখন কবিরাজ আমাকে একটা কথা বলছিল যে যদি কখনো কিছু হয়, ভয়ানক কিছু হয়, তখন তুমি হলো হচ্ছে দোয়া দরুদগুলো বেশি বেশি করবা,
আর হচ্ছে নিজের শরীরে একটু ফুঁক দিবা, জি আর হচ্ছে এগুলো যখন করবা দেখবা যে তোমার ওখানে যদি জিন শয়তানও থাকে, কারণ ভূত বলতে তো কিছু নাই, রাইট মানুষ আছে আর জিন আছে, আর জিনদের ভিতরেও ভালো আর খারাপ আছে, মানুষের ভিতরে সেম ভালো আর খারাপ আছে। তো তখন উনি বলিয়া তখন উনি আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমি তো অনেক দূরে আসছি, আমি একজনকে নিয়ে আসছি আল্লাহ, তা আমি তো ওনাকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু ব্যবস্থা করে দেন। জি তারপরে উনি অনেক খোঁজাখুঁজি মানে পর দেখে যে ওনাকে বট গাছের উপরে রাখি দিছে। আচ্ছা আচ্ছা তা চাচার তো মনে করেন পায়ের নিচে মনে হয় মাটি নাই, দেখার পরে যে এখন আমি কি করব, তাকে কেমনে নামাবো। তা পরে যখন হচ্ছে এইভাবে যাচ্ছে, চাচা দোয়া দৌড় করতেছে, তারপরে চাচা দেখে যে হলো দূর থেকে একটা সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত লোক আচ্ছা। দাঁড়িয়ে আছে, সে আসতেছে। তা ওখান থেকে সে ডাইরেক্ট বট গাছে আসলো। হ্যাঁ, আসার পরে মনে করেন তাকে হচ্ছে হলো দোয়া দরুদ পরে বা কি জানি করলো আর কি। চাচা মানে খুব বেশি দেখতে পারে নাই, কিন্তু একজন যে দূর থেকে আসতেছে ডাইরেক্ট যে বট গাছে আসলো, আসার এই দৃশ্যটা দেখতে পারছে, কিন্তু ওনার সাথে চাচার সাথে মানে চাচার ওই লোকের সাথে কি করছে চাচা এটা মনে করেন বুঝতে পারেনি, কিন্তু ওখান থেকে তাকে আস্তে করে নামে দিয়ে উনি ওনার মতো খালি বললো যে তোমরা এখানে বেশিক্ষণ থাকার দরকার নাই, হ্যাঁ তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আচ্ছা চাচা শুধু এইটুকু শুনছে, কিন্তু ওনাকে তো ওখানে থেকে নামানোর পরে উনি মাটিতে পড়ে গেছে আর কি, বেহুশ। জি তারপরে চাচা পানি ছিটা দিল। পরে উনি বলতেছে যে মানে ওঠার পর বলতেছে যে আপনার মাছ কতগুলো হয়েছে। তো চাচা বলতেছে যে তুই মাছ মারতে মারতে তোর কি হয়েছিল, কয় না আমার তো কিছু হয় নাই। তা চাচা তো নিজেই অবাক যে কি বলে, কয় না আমার তো কিছু হয় নাই, আমরা দুজনে গেলাম, দুজনে তো আবার আসলাম, আমি আমার একটু ভালো লাগতেছিল না দেখে আমি এখানে একটু রেস্ট নিলাম। তা চাচা তো এখন ওকে কিছু বলতেছে না, কারণ ও এর আগে যেহেতু ভয় পাইছিল। তা চাচা ওকে বললো যে কি ভাল লাগতেছে না, আমরা একটা কাজ করি, আমরা আজকে এখানে থাকার যেহেতু চিন্তা ভাবনা করছিলাম, আমরা এখান থেকে চলে যাই। তারপরে বলতেছে যে জায়গাটা আমারও কেমন জানি খুব ভয় ভয় লাগতেছে, আমাদের চলে যাওয়াটাই ভালো হবে। পরে চাচারা ওখান থেকে হয়তো রাত 1-2টার দিকে ওখান থেকে ব্যাক করছে আর কি। এই ছিল ঘটনা ভাইয়া, এই ছিল ঘটনা। মানিক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে মাছ ধরা রিলেটেড অনেকগুলো ঘটনাই আমরা পেলাম, এবং মানিক ভাইয়ের এই ঘটনাটি মানে শেষ যে ঘটনাটি এটির মধ্যে দিয়ে আমরা আজকে ভূতবেলা থেকে বিদায় নিতে চাই। এবং আজকে সবগুলো ঘটনাই আমার কাছে দারুণ লেগেছে। এবং প্রথম যে ঘটনাটি আমি আসলে বলেছি আপনাদেরকে, মেইল পড়ে শুনিয়েছি, সেটি ছোট হলেও চমৎকার একটা ঘটনা ছিল। তারপর আমরা আবাবিল ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম ঘটনা, তারপর মানিক ভাই, এবং আবারও একটা মেইল তানভীর প্রধানের। তো সব মিলে আজকে আসলে ভূতবেলার ঘটনাগুলো আমার কাছে স্পেশালি একজন উপস্থাপক হিসেবে, যেহেতু সবসময় এই ভৌতিক ঘটনা আমার শোনা হয়, মানে আপনারাও শোনেন, আপনাদের পাশাপাশি আমিও শুনি, আমার কাছে ভালোই লেগেছে। দেখতে পাচ্ছি লিখেছিলেন আমাদেরকে সুমাইয়া আক্তার, উনি তালুক জামেরা থেকে আমাদেরকে দেখছিলেন। সম্রাট সাগর ছিলেন, শাহাদাত হোসেন লিখেছেন ভালোই ছিল। লিখেছিলেন যে রাতুল ভাই আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, শেয়ার করতে চাই, সম্রাট সাগর লিখেছেন। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে, উনি শেষ পর্যন্ত ছিলেন। রুমের লাইট বন্ধ করে শুনছি, অনেক ভয় করছে, সম্রাট সাগর লিখেছেন। রাসেল উনি লিখেছেন যে অনেক ভয় ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। এবং এই পুরোটা আয়োজন আপনাদের জন্যই, আপনার রেডিও সারাবেলা শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের কথা ভেবেই এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে। তো সবসময় আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনারা ভালোবাসেন বলেই আমরা আছি, রেডিও সারাবেলা আছে। রেডিও সারাবেলার ট্যাগলাইন যেটা, যে মাটি ও মানুষের কাছে, আমরা সেই মানুষদের কাছে পৌঁছাতে চাই যারা মাটি মানে মাটির কাছের মানুষ। আমরা যদি আসলে সেই অর্থে বলিনি, সব ক্ষেত্রের সব পরিবেশের এবং সব স্তরের মানুষের সাথে আমরা মিশতে চাই, এবং সবার জন্য আমাদের এই আয়োজন। তো যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, আপনাদের কার কাছে কেমন লেগেছিল আমাদেরকে জানাতে পারেন। তো এই মুহূর্তে আমি জানাতে চাই আপনাদেরকে যে আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, যেমন আজকে আমরা আবাবিল ভাইকে পেয়েছিলাম, মানিক ভাইকে পেয়েছিলাম, এরকম ঘটনা যদি আপনিও শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটা নাম্বারে 01713484465। এক্ষেত্রে আরও একটা অপশন রয়েছে আপনাদের হাতে, সেটা হচ্ছে আপনারা যেহেতু ফেসবুক লাইভেও দেখছেন, লাইভেও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন যে আসলে আপনি আমাদের স্টুডিওতে আসতে চান এবং এসে ঘটনা শেয়ার করতে চান। আর যদি আসা কোনোভাবেই সম্ভব না হয় স্টুডিওতে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabel@gmail.com। যারা ফেসবুক লাইভে দেখছিলেন, লাইভে কমেন্ট স্ক্রিনেই দেওয়া আছে আমাদের মেইল অ্যাড্রেসটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা
ভালোবাসেন বলেই আমরা প্রতি সপ্তাহে ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়েই ফিরতে চাই আবারও আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:05 সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বিদায় জানি আজকের মতো এখান থেকে। কি বলে, বিদায় তো আগেই দিয়ে ফেললাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।